শুরু হয়েছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আরো একটা লাইভ সেশনে যুক্ত হয়ে গেলাম। আমি তোমাদের মেহেদি ভাইয়া সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। তো সবাই প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং আমার কথা ক্লিয়ার আছে কিনা আর হচ্ছে তোমাদের বোর্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে কমেন্টস করে জানাও। ঠিক আছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই শুরু করব। আজকে হচ্ছে আমরা বোটানির, তোমরা যে অধ্যায়টা অনেক বেশি ভয় পাও, আমি ভয় পাওই বলবো, কারণ এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে তোমাদের কাছে, অনুযায়ী এই চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বোটানির অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবাই একটু প্রথমে ফ্রেন্ডদেরকে মেনশন করো, আমরা অল্প সময়ের মধ্যেই শুরু করব। সবাই আগে চলে আসো ক্লাসে, এরপরে আমরা শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ। ওকে, ইস্তিয়াক বলতেছে অল ক্লিয়ার। অজয়দা কতজন? আচ্ছা, ঠিক আছে, তোমরা আরো একটু তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যাও। আসলে সবাই না আসলে শুরু করতে পারতেছি না, কারণ দেখো এখানে একটা জিনিস যদি আমি স্কিপ হয়ে যায় তোমার, তাহলে কিন্তু আলটিমেটলি সমস্যা। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটু অল্প অল্প করে পড়াটা শুরু করব। অনুজীব, ঠিক আছে ভাইয়া। দেখো এই অধ্যায়ে মূলত হচ্ছে তিনটা অংশ। হ্যাঁ, প্রথম অংশটার নাম হচ্ছে আমরা ভাইরাস, দ্বিতীয় অংশটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং তৃতীয় অংশটা হচ্ছে ম্যালেরিয়া। আমরা সবাই জানি, কিন্তু ভাইয়া তোমাকে পড়ার সময় ইম্পর্টেন্স বেসিসে পড়তে হবে। ঠিক আছে ভাই, শুধু পড়লেই হবে না যে মেডিকেলের জন্য আসলে কোনটা ইম্পর্টেন্ট। ভাই মেডিকেলের জন্য আমি যদি এই অধ্যায়ের সাপেক্ষে বলি, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস, যে প্রথম অংশটা আছে ভাইরাস, এবং শেষ অংশটা দ্যাট মিন্স ম্যালেরিয়া। এই দুইটা পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্যাকটেরিয়া একটু তুলনামূলক লেস ইম্পর্টেন্ট বলা যায়। এজন্য আমরা প্রথমেই ভাইরাস এবং ম্যালেরিয়া দিয়ে পড়া শুরু করব। সবাই তাহলে আমরা পড়ায় চলে আসি, খেয়াল করব। দেখো প্রথমেই ভাইরাস নিয়ে আমাদের একটু পড়ালেখা করে আসি। প্রথমে হচ্ছে দেখো ভাইরাস, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। দেখো ভাইরাসটা কি কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। তোমাকে ফার্স্টে জানা লাগবে ভাইরাস জিনিসটা কি কি নিয়ে গঠিত ভাইয়া। তাহলে সবাই কমেন্ট করে ফেলো, ভাইরাস হচ্ছে কি কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। ঠিক আছে ভাইয়া, দেখো তো এই যে টার্মটা আছে ভাইরাস, এটা কি আণুবীক্ষণিক নাকি অতি আণুবীক্ষণিক? ভাইয়া ভাইরাসের বৈশিষ্ট্য নয় কোনটা, এই টাইপের কোশ্চেনে তুমি এই অপশনটা পাবা। ঠিক আছে, অপশনে দেখো বৈশিষ্ট্যের মধ্যে নিচের কোনটা ভাইরাসের বৈশিষ্ট্য নয়। অপশনে দেওয়া থাকবে শুধু আণুবীক্ষণিক। ভাই ভাইরাস কি শুধু আণুবীক্ষণিক নাকি অতি আণুবীক্ষণিক? তোমাকে জানতে হবে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। ভাইয়া দেখো ভাইরাস এই শব্দের অর্থ হচ্ছে বিষ। ঠিক আছে, আমরা নরমাল কথাবার্তা, দেখো ভাইরাস অর্থ কি বলো? বিষ। তাহলে তিনটা জিনিস জানলাম, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, ভাইরাস মানে হচ্ছে বিষ, এবং ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। ঠিক আছে ভাই, দেখো এই যে এখানে কিছু কবি পরিচিতি দেওয়া আছে। তোমরা ইন্টারে কবি পরিচিতি পড়তা না? দেখো কবি না ঠিক বিজ্ঞানী পরিচিতি দেওয়া আছে। এই বিজ্ঞানী গুলার নাম, আমাদের মেইন বিজ্ঞানী গুলার নাম একটু জানতে হবে। খেয়াল করো ভাইয়া, এই যে এডওয়ার্ড জেনার হচ্ছে গুটি বসন্ত যে ভ্যাকসিনটা বা বসন্ত রোগের যে প্রথম কথা উল্লেখ করেন হচ্ছে কি? এডওয়ার্ড জেনার। ঠিক আছে, এবং তোমাদেরকে পড়াবো দশম অধ্যায়ে, সেটা হচ্ছে ভ্যাকসিন বিপ্লব বা ভ্যাকসিনের সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে এই এডওয়ার্ড জেনার। ঠিক আছে, তাহলে ভ্যাকসিন আবিষ্কার করেন অথবা গুটি বসন্ত বা বসন্ত রোগের কথা উল্লেখ করেন একজন বিজ্ঞানী, নাম কি? সবাই কমেন্টে লিখে ফেলো, এডওয়ার্ড জেনার। ভ্যাকসিন আবিষ্কার করেন প্রথম কে? এডওয়ার্ড জেনার। এরপরে হচ্ছে আমাদের যেটা পড়া লাগবে ভাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইরাসের যদি ভাই আবিষ্কারক বলে, দেখো আবিষ্কারক হচ্ছে, দেখো খুব একটা সুন্দর একটা নাম আছে, আইভানোভস্কি। নামটা অনেক সুন্দর না? খেয়াল করো, নামটা কি? আইভানোভস্কি। ভাইরাসের আবিষ্কার করছে হচ্ছে কে বলো? আইভানোভস্কি। বাট ভাই দেখো ভাইরোলজি, এই ভাইরোলজি মানে জানো তো ভাইরাস নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, ভাইরোলজি।
তাহলে দেখো ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি, ভাইরাসের আবিষ্কারক হচ্ছে আইভানোভস্কি। ঠিক আছে, এটা একটু আমাদের জানতে হবে। ভাইয়া বলো তো এইডস, এইডস হলে নিশ্চিত মৃত্যু, তাই না? তাহলে এইডস হলো তো সেই মানুষটা উপরে চলে গেল, উপরে চলে যাবে না, একদম আল্লাহর কাছে চলে যাবে না। তাহলে দেখো এইডস হলো তো উপরে চলে গেল, তাহলে এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন কে? গেল। ঠিক আছে, তাহলে মনে রাখবে এভাবে, এইডস হলো তো উপরে চলে গেল, তার মানে কি এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন কে? গেল। মনে থাকবে। তাহলে কয়েকটা জিনিস আমি পড়লাম। প্রথমে হচ্ছে বসন্ত রোগ নিয়ে কথা হচ্ছে এডওয়ার্ড জেনার। ভাইয়া ভাইরাসের আবিষ্কারক, সবাই কমেন্টে লিখে ফেলো, ভাইরাসের আবিষ্কারক কি বলো? আইভানোভস্কি। ভাইয়া একবার লিখলে তোমার পড়াটা এখানে হয়ে যাবে। ভাইরাসের আবিষ্কারক সবাই লিখবা, কি বলো? আইভানোভস্কি। ভাইরোলজির জনক স্ট্যানলি, আর এইডস হলো তো মরে গেল, তার মানে কি এইডস এর যে ভাইরাস এটা আবিষ্কার করছে হচ্ছে গেল। এইটুকু আমার একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে খেয়াল করো, আমরা একটু পরে যে বিজ্ঞানীগুলো আছে খেয়াল করো, হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি এই যে রোগের ভাইরাস, হেপাটাইটিস সি যে ভাইরাসটা এটা আবিষ্কার করা হচ্ছে অল্টা। পাশে লিখে রাখো, পাশে লিখে রাখো এভাবে, এসি। আমরা এসি চালাই না, এসি চালাই, এসি চালাই, এসি দিয়ে মনে রাখবো অল্টা হেপাটাইটিস সি। তাহলে অল্টা হচ্ছে হেপাটাইটিস সি এর ভাইরাস আবিষ্কার করে। ঠিক আছে, এসি দিয়ে মনে রাখবো। ঠিক আছে ভাইয়া, দেখো তো এই যে লোভ নামক যে ভদ্রলোক খুব বড় একটা কাজ করছে, খুব বড় একটা কাজ করছে। দেখো কি বলছে? ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস কি? ভাইয়া ভাইরাস ভাইরাসই। দেখছো কত সুন্দর একটা কথা বলছে। হ্যাঁ, যা সারা জীবনের এই একটাই কাজ ছিল যে ভাইরাস নাকি ভাইরাস। ঠিক আছে, ধরো আমি বললাম আমি মেহেদি, আমি মেহেদি হচ্ছে কি? মেহেদি হচ্ছে সিয়াম ভাইয়াও না, সাইফুল ভাইয়াও না, কেউই না, আমি হচ্ছে মেহেদি ভাইয়া। তাহলে দেখো আমিও আবিষ্কার করে ফেললাম। তাহলে দেখো ভাইরাস ভাইরাসই, কে বলছে বলো? লোভ। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো, ভাইরাস ভাইরাসই এটা কে বলছে? প্রথম কোন বিজ্ঞানী এটার কথা বলছে? ঠিক আছে, আমরা এসিটা একটু বাড়াই দিই। দেখো এসি, আমাদের একটু গরম লাগতেছিল, এই এসি, এসির কথা বলছি, তাহলে সবাই কমেন্টে এটাও লিখে ফেলো। দেখো তো এসি দিয়ে কি? এসি দিয়ে কি? আমি একটু আগে বলছি এসি দিয়ে ভাইয়া বলছে এতে অল্টার, এতে অল্টার, সি তে হেপাটাইটিস সি, মনে আছে? আচ্ছা, এরপরে ভাইয়া দেখো আমরা একটু চলে যাই। দেখো তো আমরা একটু নিচের দিকে যাব, খেয়াল করো ভাইয়া। দেখো এরপর আমাদের পড়তে হবে ভাইরাসের আকার এবং আয়তন। খুব ইম্পর্টেন্ট টপিক ভাইয়া মেডিকেলের জন্য, সবাই খেয়াল করো। দেখো সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাসের নাম কি? ভাইয়া তোমাকে কিন্তু জিজ্ঞেস করবে। সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাসের নাম হচ্ছে ভাইয়া গবাদি পশুর ফুট এন্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাসের নাম কি? ভাইয়া কমেন্টে সবাই লিখে ফেলো, গবাদি পশুর কি বলো? ফুট এন্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। আমার আবার অনেক দোষ হয় ভাইয়া, কমেন্ট পড়েন না। ঠিক আছে, আমি একটু কমেন্টও পড়বো, কমেন্ট আমি কিন্তু আস্তে আস্তে পড়বো, সবাই কমেন্ট করতে থাকো। যে কোনো একটা প্রশ্নে আমি কমেন্ট গুলো পড়ে ফেলবো। খেয়াল করো, তাহলে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ভাইরাস হচ্ছে ভাইয়া গবাদি পশুর ফুট এন্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। ভাইয়া দেখো তো ভাইরাসের বৈশিষ্ট্য আছে দুই প্রকার, একটা হচ্ছে জড় বৈশিষ্ট্য, একটা হচ্ছে জীব বৈশিষ্ট্য। জড় বৈশিষ্ট্য আর কি বলো? জীব বৈশিষ্ট্য। আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, ভাইরাস কিন্তু ভাইয়া প্রজননক্ষম নয়, ভাইরাস ভাইয়া ফিল্টার যোগ্য নয়, ভাইরাস ভাইয়া সক্রিয় না, এটা হচ্ছে নিষ্ক্রিয়। ভাইরাসের দেখো কোনো দৈহিক বৃদ্ধি নেই। ঠিক আছে, ভাইরাসের দেখো ভাইয়া কোনো কোষ নেই। ঠিক আছে, এরপরে দেখো ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইমও নেই। খেয়াল করছো? তাহলে মনে রাখবে এক কথায় ভাইরাসের কিছু নেই, ভাইরাসের কিছুই নাই। খেয়াল করো, ভাইরাসের কোষ নাই, অকোষীয়, দৈহিক বৃদ্ধি নাই, নরমালি বিপাকীয় এনজাইমও থাকে না, ফিল্টার যোগ্য নয়, প্রজননক্ষম নয়। তাহলে এই যে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট একটু ভালো করে মনে রাখবে। এই একটা পয়েন্ট কেন? দেখো এই একটা পয়েন্টের মধ্যে আছে ভাইরাসকে কি কি করা যায়। খেয়াল করো, কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। ঠিক আছে, জাস্ট এই একটা পয়েন্ট একটু আমরা পড়বো। আর কি মনে রাখবো? ভাইরাসের কিছুই করা যায় না, ভাইরাসের কিছুই নেই। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো তো আরেকবার দেখি মনে আছে কিনা, ভাইরাস আণুবীক্ষণিক নাকি অতি আণুবীক্ষণিক? সবাই এটা কমেন্টে লিখে ফেলো। ঠিক আছে, দেখো ভাইয়া ভাইরাসের গঠনে যাব। আমরা প্রথমেই পড়েছিলাম ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। মনে আছে সবার? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। খেয়াল করো, ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। খেয়াল করো তো, এই যে নিউক্লিক অ্যাসিড আমরা সবাই জানি দুই প্রকার নিউক্লিক অ্যাসিড আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা কি আরএনএ। দেখো খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট জায়গা। দেখো ডিএনএ আমরা সবাই জানি ভাইরাস মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস
যেখানে ডিএনএ থাকে, আর হচ্ছে আরএনএ ভাইরাস। তবে এক প্রকার ভাইরাস আছে যেখানে ডিএনএ এবং আরএনএ উভয়ই থাকে। খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখতে হবে যে ডিএনএ এবং আরএনএ ভাইরাস দুইটাই হয়। কোন ধরনের ভাইরাস? দেখো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জায় কি হয় ভাই বলো? ডিএনএ ভাইরাসও থাকে, আরএনএ ভাইরাসও থাকে। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো ডিএনএ এবং আরএনএ উভয় প্রকার ভাইরাসের উদাহরণ কোনটা? ইনফ্লুয়েঞ্জা। খেয়াল করো ভাইয়া ক্যাপসিড, দেখো ক্যাপসিডের নামের মধ্যে প আছে, খেয়াল করছো? ক্যাপসিড এটা হচ্ছে ভাইয়া প্রোটিন নির্মিত আবরণী। তাহলে দেখো প্রোটিন, প্রোটিনেও দেখো প আছে। তাহলে ক্যাপসিড এটা কোন পদার্থ বা কোন উপাদান নিয়ে গঠিত ভাইয়া বলো? প্রোটিন। ক্যাপসিড প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে ভাইয়া? দেখো তো ভাইরাসের যে সাব ইউনিট, ভাইরাসের ক্যাপসিডের যে সাব ইউনিট এটাকে বলে ক্যাপসোমেয়ার। গোল করতে হবে ক্যাপসোমেয়ার। আমরা একটু আগে পড়লাম ভাইরাসের কোনো কিছুই থাকে না, দ্যাট মিন্স ভাইরাসের সবকিছু নেগেটিভ। পড়ছিলাম না ভাইয়া? দেখো সেটাই লেখা আছে, ভাইরাসের যে ক্যাপসিড এটা কি বলো? সক্রিয় না, এটা কি হয়? নিষ্ক্রিয় হয়। ক্যাপসিডের দুইটা কাজ আছে, দুইটা কাজ একটু পড়বো। এক নম্বর কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, এবং দেখো ক্যাপসিডের আরেকটা কাজ হচ্ছে হাঁচির উদ্রেক করা। দেখো সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে, তাহলে ক্যাপসিডের দুইটা কাজ, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে ভাইয়া, আর হচ্ছে হাঁচির উদ্রেক করে। তাহলে দুইটা কাজ সবাই একটু মনে মনে বলবো, নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, হাঁচির উদ্রেক করা, ঠিক আছে? তাহলে সবাই বলে ফেলো, সবাই আমাকে কমেন্টে বলে ফেলো এটা ক্যাপসিড। ক্যাপসিড কোন আবরণী নিয়ে গঠিত? কোন আবরণী? শর্করা, প্রোটিন না লিপিড? এটা একটু আমাকে সবাই বলে ফেলো। দেখো বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস এরপরে আমাদের পড়তে হবে, সবাই একটু মনোযোগ দিব। দেখো বহিস্থ আবরণীযুক্ত যে ভাইরাস, প্রথম কথা হচ্ছে ভাইয়া এইটাকে বলা হয় হচ্ছে লিপো ভাইরাস, ঠিক আছে? বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস বা লিপো ভাইরাসের উদাহরণ হচ্ছে, দেখো কি লেখা আছে? ইনফ্লুয়েঞ্জা, হারপিস, আর কি লেখা আছে? এইচআইভি, আর কি লেখা আছে? করোনা, ঠিক আছে? করোনা, ঠিক আছে ভাইয়া? তাহলে এটা লিপো ভাইরাস বা বহিস্থ আবরণীযুক্ত ভাইরাসের উদাহরণ করতে হবে। মনে রাখবো আমরা এভাবে, আমরা কোনো কিছু খারাপ হইলে বলি না সি সি সি, তুমি এরকম করতে পারলে আমার সাথে? তাহলে দেখো লিপো ভাইরাসের আমরা উদাহরণগুলো পড়বো সি দিয়ে। সি, সি মানে কি ভাইয়া? সি মানে হচ্ছে, সিতে হচ্ছে ভাইয়া করোনা, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এইচ তে দুইটা জিনিস, একটা হচ্ছে হারপিস আর একটা হচ্ছে এইচআইভি। হারপিস, এইচআইভি। তাহলে লিপো ভাইরাসের উদাহরণ সবাই কমেন্টে সি সি লিখে দাও। সি সি, সি সি মানে কি? সি তে করোনা, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা, আর এইচ দিয়ে হচ্ছে ভাইয়া এইচআইভি এবং হারপিস। মনে থাকবে? তাহলে লিপো ভাইরাসের উদাহরণ সবাই কমেন্টে লিখে ফেলো সি। ওকে, আচ্ছা এনজাইম, খেয়াল করো এবার এনজাইম। ভাইয়া বলো তো নরমালি ভাইরাসে কোনো এনজাইম থাকার কথা না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। কিছু ব্যতিক্রমগুলো কি কি? দেখো ব্যাকটেরিওফাজে লাইসোজাইম এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ভাই আমরা একটু আগে পড়লাম ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এমন এক ধরনের ভাইরাস যেখানে ডিএনএও থাকে, আরএনএও থাকে। তো দেখো এখানে ইনফ্লুয়েঞ্জাতে যে এনজাইম নাম হচ্ছে নিউরামিনিডেস, এটা ট্রিপল স্টার দাও। ইনফ্লুয়েঞ্জাতে কোন ধরনের এনজাইম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কোন ধরনের এনজাইম থাকে? এনজাইম তোমরা সবাই জানো ভাই, এনজাইমের নামে শেষে এস থাকে, ঠিক আছে? তাহলে দেখো নিউরামিনিডেস, ভাইয়া এইটাও ট্রিপল স্টার দাও। এইচআইভি, এইচআইভি তে কোন ধরনের এনজাইম থাকে? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ভাইয়া আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দেই, এইচআইভি নিয়ে তোমার 3টা কোশ্চেন হবে, সবাই মনোযোগ দিবা। এইচআইভি নিয়ে তোমার 3টা কোশ্চেন হবে এই অধ্যায় থেকে। প্রথম কোশ্চেন ভাইয়া, এইচআইভি তে এনজাইমটাতে থাকে, এনজাইমটার নাম কি? অ্যানসার হচ্ছে ভাইয়া রিভার্স ট্রান্সক্রিপ্টেস। সবাই কমেন্টে লিখে দাও রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, নিচের কোন ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? অ্যানসারও কি? এইচআইভি। এইচআইভি ভাইরাসে কি ঘটে? রিভার্স ট্রান্সক্রিপশন। ভাইয়া তোমরা মেবি পড়ছো প্রথম অধ্যায় কোষের গঠনে, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ভাইয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। ডিএনএ থেকে কি তৈরি করা? আরএনএ তৈরি করা। তাহলে বলো তো রিভার্স ট্রান্সক্রিপশন, হ্যাঁ রিভার্স মানে হচ্ছে বিপরীত। রিভার্স মানে কি? বিপরীত। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। তাহলে কোশ্চেন হতে পারে নিচের কোন ভাইরাসে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? নিচের কোন ভাইরাসে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়? দ্যাট মিন্স রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। অ্যানসার কি ভাইয়া? এইচআইভি। 3টা কোশ্চেন,
একদম ক্লিয়ার থাকতে হবে ভাই, আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। আমি আবার বলি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কোথায় থাকে? অ্যানসার এইচআইভি ভাইরাসে। রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? অ্যানসার এইচআইভি ভাইরাসে। আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় কোন ভাইরাসে? অ্যানসার কোথায় বলো ভাই? এইচআইভি ভাইরাসে। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টে এটা লিখছো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি সবাই কমেন্টে লিখেছো? হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ওকে, তানজিম আক্তার, অপরিচিতা, আরো হচ্ছে জেডএস জায়কি, আয়েশা। এত নামগুলো কঠিন কেন? তোমাদের আইডি নামগুলো করতে যে অবস্থা খারাপ হয়ে যায়। চন্দ্রিমা মণ্ডল, তারপর হচ্ছে উম্মে তাসলিম হাসান, সানজিদা জারিন। আচ্ছা ঠিক আছে, আমার এই পর্যন্ত নাম আসছে, আবার পড়বো। ঠিক আছে, সবাই কমেন্ট করতে থাকো। খেয়াল করো, আমরা তাহলে এইটা পড়ে ফেললাম। আচ্ছা আচ্ছা, এটা একটু কমেন্ট করে দাও তো। আমি একটু আগে আরেকটা ট্রিপল স্টার দিয়েছিলাম। নিউরামিনিডেজ এনজাইম থাকে কোন ভাইরাসে? নিউরামিনিডেজ। ঠিক আছে হ্যাঁ, দেখো এই যে টপিক 4 এটার উপরে ভাইয়া 100% ম্যাথ। 100% ম্যাথ খুব ইম্পর্টেন্ট ভাই টপিক 4টা। দেখো খেয়াল করবো, সবাই মনোযোগ দিব। ঠিক আছে, দেখো তো আকৃতির ভিত্তিতে দণ্ডাকার ভাইরাস আছে। দণ্ডাকার ভাইরাস ভাইয়া, এই যে উপরে লিখলাম না 100% ম্যাথ, এই যে ম্যাট অংশটা এটাই হচ্ছে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ। তোমরা কি জানো? ম্যাট। তাহলে দণ্ডাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ম্যাট। ম্যাট মানে কি ভাইয়া? ম্যাট মানে কি ভাইয়া? মেডিকেল অ্যাডমিশন টেস্ট না ভাইয়া। ম্যাট মানে হচ্ছে এমতে, দেখো এমতে হচ্ছে মামস, এ মানে হচ্ছে আলফা মোজাইক, টি মানে হচ্ছে টোবাকো মোজাইক। তাহলে মনে রাখবো, দণ্ডাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে ম্যাট। 100% ম্যাট। তাহলে বলো সবাই, ম্যাটের এম দিয়ে হচ্ছে মামস, এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক, টি দিয়ে হচ্ছে টোবাকো মোজাইক। দণ্ডাকার ভাইরাস। ক্লিয়ার? তাহলে সবাই কমেন্ট করো, দণ্ডাকার ভাইরাসের ছন্দটা কি? ম্যাট। ম্যাট। সবাই কমেন্টে লিখে ফেলো ম্যাট। ভাইয়া বলো তো গলীয়, গলীয় ভাইরাস। ভাই এভাবে বলবো, গলীয় পোলিও। গলীয় ভাইরাস হবে পোলিও। তাহলে সবাই কি বলবো? গলীয়। উদাহরণ কি হবে? পোলিও। ঠিক আছে ভাইয়া, দেখবা যারা হচ্ছে আমাদের স্কুল কলেজের টিচার আছে, তারা দেখবা যে মাঝে মাঝে অনেকে দেখবা পিএইচডি করে। পিএইচডি করে না? হ্যাঁ, তাহলে পিএইচডি একটা নির্দিষ্ট বিষয়ের উপর পিএইচডি একটা ডিগ্রি নেয়, তাই না? তাহলে এখানে আমরা মনে রাখবো পিএইচডি না, আমরা মনে রাখবো পিটিএইচডি। পিএইচডি না, আমরা হচ্ছে মনে না রেখে কি মনে রাখবো? পিটিএইচডি। হ্যাঁ, পিটিএইচডি মানে কি তোমরা সবাই বুঝতে পারতেছো? আমরা পড়লাম গলীয় মানে পোলিও। দেখো এই পি দিয়ে হচ্ছে পোলিও, টি দিয়ে হচ্ছে ভাইয়া টিআইভি, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, আর ডি দিয়ে হচ্ছে ভাইয়া ডেঙ্গু। ডি দিয়ে কি বলো? ডেঙ্গু। ঠিক আছে, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু। আবার এই টি দিয়ে ভাইয়া টমেটো হয়। টমেটোর বুসিস্ট্যান্ট রোগ, এটাও কি গোলাকার। ঠিক আছে আচ্ছা, তাহলে খেয়াল করো সবাই, আমি দণ্ডাকার বললাম হচ্ছে ম্যাট। ম্যাট মানে কি ভাইয়া? মামস, আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক। আর গোলাকার পড়বো এভাবে, গলীয়, তাই পোলিও। মানে ভাইয়া পোলিওটাই বেশি আসে পরীক্ষায়, তাই পোলিওটা তোমার মাস্ট মনে রাখতে হবে। ভাইয়া দেখো তো, পিএইচডি না লিখে আমরা কি লিখলাম? পিটিএইচডি। মানে কি ভাইয়া? পোলিও। তারপরে কি বলো? টিআইভি, এইচআইভি, আর ডি দিয়ে কি? ডেঙ্গু। ভাইয়া ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকার মনে রাখবো ভাই। আমাদের স্কুল কলেজে একটু যারা কম বোঝে, এরকম ফ্রেন্ডদেরকে আমরা এভাবে ডাকি না? হাভা। কি নামে ডাকবো? হাভা। এই হাভা, এই মকলেস, এই কুদ্দুস, ডাকি না এইভাবে? তাহলে দেখো, আমরা ঘনক্ষেত্রাকার ভাইরাসের উদাহরণ কি পড়বো? হাভা। হাভা মানে কি ভাইয়া? হারপিস। আর কি বলো? ভ্যাকসিনিয়া। হাভা মানে কি? হারপিস আর ভ্যাকসিনিয়া। দেখো ব্যাঙাচি আকার ভাইরাস হচ্ছে ভাইয়া T2, T4, T6। ভাই মনে রাখবো বাটি। বাটি মানে কি ভাইয়া? বাতে ব্যাঙাচি আকার, টিতে T2, T4, T6। তাহলে সবাই কমেন্ট করো, বাটি মানে কি? বাতে ব্যাঙাচি আকার, টিতে T2, T4, T6। ভাইয়া এই যে আজকে ওয়ার্ল্ড কাপের খেলা আছে, ছেলেদের জানার কথা, আজকে ইন্ডিয়ার খেলা হচ্ছে, ইন্ডিয়ার সাউথ আফ্রিকা, তাই না? ইন্ডিয়া তো এবার বলা যায় যে চ্যাম্পিয়ন হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে, এত ভালো খেলতেছে, বুঝছো? তাহলে দেখো এই যে ইন্ডিয়া, ভাইয়া ইন্ডিয়া, ইন্ডিয়া মানে হচ্ছে ভাইয়া খেয়াল করো, ইন্ডিয়া মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইন্ডিয়া ইনফ্লুয়েঞ্জা, ডিয়া দিয়ে হচ্ছে ডিম্বাকার। ইনফ্লুয়েঞ্জা কেমন হবে? ডিম্বাকার হবে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা কেমন হবে বলো ভাইয়া? ডিম্বাকার হবে। ঠিক আছে আচ্ছা, এরপরে দেখো সিলিন্ড্রিকাল। সিলিন্ড্রিকালের উদাহরণ হচ্ছে কি আছে দেখো তো? ইবোলা, আর কি আছে? মোটরের স্ট্রিপ ভাইরাস। তাহলে ইবোলা এটা হচ্ছে কেমন বলো? সিলিন্ড্রিকাল। ইবোলা কেমন বলো? সিলিন্ড্রিকাল।
ঠিক আছে, তাহলে ইবোলা কেমন? সিলিন্ড্রিক্যাল। মোটোরিস্টিক ভাইরাসে কেমন? সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো আইএস দিয়ে। ঠিক আছে, আইএস, আইএস মানে কি? ইবোলা আর কি স্ট্রিক ভাইরাস, আর এস দিয়ে আবার সিলিন্ড্রিক্যাল। ইবোলা স্ট্রিক ভাইরাস, এস দিয়ে কি বলো? সিলিন্ড্রিক্যাল। তাহলে সবাই আমাকে একটু এবার কমেন্টে জানাই ফেলো যে ইন্ডিয়া দিয়ে কি হয়। ইন্ডিয়া, সবাই কমেন্টে লিখো ইন্ডিয়া মানে কি? ইনফ্লুয়েঞ্জা, ডিমবাগার। ইনফ্লুয়েঞ্জা কি হবে বলো? ডিমবাগার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিমবাগার। ওকে, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। ঠিক আছে, তাহলে দেখো ইনফ্লুয়েঞ্জা কি বলো? ডিমবাগার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে দেখো মাস্ট টু রিমেম্বারে আসবো আমরা। তাহলে আমাদের কিন্তু মেইন যে টপিকটা মানে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু হয়ে গেল। খেয়াল করো সবাই, মাস্ট টু রিমেম্বার তার মানে কি? আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটাও মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। দেখো ডিএনএ ভাইরাস কি কি আছে ভাই, আমরা কিন্তু একটু আগে দন্ডাকার ভাইরাস পড়ছিলাম, কি বলতো? 100% ম্যাপ, মনে আছে? আচ্ছা, এবার পড়বো ডিএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে, মনে রাখবো ভ্যাট। আগে পড়ছিলাম ম্যাট, এইবার পড়বো ভ্যাট। তাহলে ডিএনএ ভাইরাসের আমাদের ছন্দটা কি বানায় বলো? ভ্যাট। ভাই এই ভ্যাট মানে কি? ভ্যালু এডেড ট্যাক্স না, এই ভ্যাট মানে কিন্তু ভাই ভ্যালু এডেড ট্যাক্স না। খেয়াল করো সবাই, ভ্যাট মানে হচ্ছে ভি দিয়ে হচ্ছে ভাই দেখো ভ্যাকসিনিয়া, আবার এই ভি দিয়ে হচ্ছে ভ্যারিওলা। মনে রাখবো ভি দিয়ে দুইটা, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা। হ্যাঁ, এ দিয়ে হচ্ছে অ্যাডিনো হার্পিস, এ দিয়ে কি বলো? অ্যাডিনো হার্পিস। টি দিয়ে হচ্ছে টি2 টিআইভি, টি দিয়েও দুইটা। তাহলে খেয়াল করো, আমরা দন্ডাকার ভাইরাস পড়ছিলাম ম্যাট মানে কি? মাম্পস, আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক। আর ডিএনএ ভাইরাস মানে হচ্ছে মনে রাখবো ভ্যাট। ভ্যাট মানে কি? ভি দিয়ে দুইটা, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা। এ দিয়ে অ্যাডিনো হার্পিস, ভ্যাট। টি দিয়ে হচ্ছে টি2 টিআইভি, টি2। ভাই দেখো ছন্দটা অনেক ছোট না, মুখস্থ করতে কিন্তু সুবিধা হবে। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো ভ্যাট। ভ্যাটের ভি দিয়ে কি বলো? ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা। এ দিয়ে অ্যাডিনো হার্পিস, টি দিয়ে টি2 টিআইভি। ভাই দেখো ব্যতিক্রম আছে। ভাই নরমালি আমরা কিন্তু জানি ডিএনএ ভাইরাস কয় সূত্রক হয়? দ্বিসূত্রক। কিন্তু দেখো ডিএনএ কিছু কিছু ক্ষেত্রে এক সূত্রক হতে পারে। তাহলে ব্যতিক্রমটা ভালো করে পড়বো। M13 কলিফাস আর দেখো X174, এটা একটু পড়বো। দেখো আরএনএ ভাইরাস গুলো কি পারবো না? বাদ বাকিগুলোই আরএনএ ভাইরাস হবে। মানে ভ্যাট বাদে বাদ বাকি যা আছে সব কি হবে? আরএনএ ভাইরাস। ওগুলো আমার পড়ার দরকার নাই। তাহলে দেখো ভ্যাট, সবাই কমেন্টে লিখতেছো? হ্যাঁ, হাসিবুর রহমান, সৈকত বিশ্বাস, ঠিক আছে, সবাই লিখে ফেলো ভ্যাট। ওকে, আমাদের ভ্যাট দেওয়া শেষ, আমরা চলে যাব পরের টপিকে। তাহলে দেখো আরএনএ ভাইরাস হয়ে গেল। এরপরে দেখো পোষক দেহ অনুসারে আছে ঘ নম্বরে। খেয়াল করো উদ্ভিদ দেহে উদ্ভিদ ভাইরাস কি কি আছে একটু পড়বা, প্রাণী ভাইরাস কি কি আছে সহজ কথাবার্তা। তবে আমাদের যেটা ভাই পরীক্ষায় মেইনলি আসবে বা দিতে পারে সেটা হচ্ছে দেখো 3 আর 5 খেয়াল করতে হবে। ভাই ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিয়া বিধ্বংসী যে ভাইরাস, এগুলোর উদাহরণ কি বলো ভাই? একটু আগে আমরা পড়ে আসছি, মনে আছে সবার? বাটি দিয়ে পড়ছিলাম। বাটি দিয়ে কি ছিল? ব্যাঙাচি আকার, টি2 টি4 টি6। ভাই এগুলোই হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। আর সায়ানোফাজটা খুব ইম্পর্টেন্ট। সায়ানোফাজের উদাহরণ হচ্ছে ভাই দেখো LPP1 LPP2। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো ভাইয়া সায়ানোফাজের উদাহরণ দুইটা, সবাই কমেন্টে লিখে ফেলো, এটা খুব ইম্পর্টেন্ট। সায়ানোফাজের উদাহরণ দুইটা সবাই কমেন্টে লিখো, LPP1 আর কি বলো? LPP2। ব্যাস এতটুকু জানলেই হবে। ওকে, এরপরে আমরা চলে যাব টপিক 5। খেয়াল করো ভাই, এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। খেয়াল করো তো, আমি তোমাকে বলছিলাম মনে আছে? বহিস্থ আবরণীযুক্ত ভাইরাসকে ভাইয়া বলা হয় লিপো ভাইরাস, মনে আছে? ভাইয়া বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস বা লিপো ভাইরাসের উদাহরণও আমরা পড়ছিলাম, মনে আছে? আচ্ছা দেখো সেই উদাহরণ এখানে লেখা আছে, কি বলতো? ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস কি কি পড়ছিলাম? কমেন্টে লিখে ফেলো তো, কি ছন্দ দিয়েছিলাম? বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস বা তোমার হচ্ছে লিপো ভাইরাসের ছন্দটা কি দিয়েছিলাম? দেখি কার কেমন মনে আছে, কমেন্টে সবাই লিখে ফেলো। আচ্ছা, তাহলে দেখো উদাহরণটা দেওয়া আছে। এরপরে দেখো ভাইয়া মিক্সো ভাইরাস। খেয়াল করো তো, অস্ট্রেলিয়াতে খরগোশ নিয়ন্ত্রণে, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, কোচিংয়ের পরীক্ষায় বারবার দিবে, রিভিউ এক্সামে আসার মতো কোশ্চেন। অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে যে ভাইরাসটা ব্যবহার করা হয় নাম কি বলো? মিক্সো ভাইরাস, মিক্সো ভাইরাস। তাহলে দেখো অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে যে ভাইরাস নাম হচ্ছে কি বলো? মিক্সো ভাইরাস। ভাইয়া মনে আছে আমি এইচআইভি নিয়ে 3টা কথা বলছিলাম? এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। দেখো রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি করা। ভাইয়া মনে আছে এই কথাটা কিন্তু বলেছিলাম। আর এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় যে ভাইরাসে, সেটাকে বলে ভাইয়া রিট্রো ভাইরাস। কি ভাইরাস?
রিট্রোভাইরাস। তাহলে এইচআইভি হচ্ছে এক প্রকার রিট্রোভাইরাস। খেয়াল করো, তাহলে অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে তোমার ব্যবহার করা হয় মিক্সোভাইরাস। এইচআইভি হচ্ছে এক প্রকার রিট্রোভাইরাস, বা যেখানে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, বা যেখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। হ্যাঁ দেখছো, তাহলে একটা লাইন থেকে দেখো, একটা লাইন থেকে কত ভাবে কোশ্চেনটা সেট করা যায়। তোমাকে কিন্তু ভাই এইটাই আয়ত্ত করতে হবে। তোমরা কিন্তু অনেকে অনেক পড়তেছো, অনেক, মানে আমি অনেকের কাছে শুনি ভাই আমি তো 14 ঘন্টা পড়ি, আমি 16 ঘন্টা পড়ি, ভাই আমি 3টা গাইড সলভ করি। কিন্তু হ্যাঁ 3টা গাইড সলভ করে তোমার কাজের কাজ কিন্তু হচ্ছে না। তোমরা কিন্তু কোশ্চেনটা একটা লাইন থেকে কি কোশ্চেন হবে, ওই কোশ্চেন থেকে কি রকম অ্যানসার বের হতে পারে, বা ওই কোশ্চেনে কি রকম প্যাচটা দিতে পারে, তোমরা ওইটাই আসলে আয়ত্ত করতে পারতেছো না। আর এটা আয়ত্ত না করতে পারলে ভাই 3টা কেন 6টা গাইড সলভ করে লাভ নাই। ঠিক আছে ভাই, তোমাকে জানতে হবে এই লাইনটা যে পড়লাম, এই লাইন থেকে কয়টা কোশ্চেন হতে পারে, কি রকম কোশ্চেন হবে। ঠিক আছে, কিন্তু তোমরা গদ বাঁধা পড়ে যাচ্ছ, এইভাবে পড়লে কিন্তু হবে না। সবাই একটু তাহলে মনোযোগ দাও, খেয়াল করো। তাহলে এইচআইভি হচ্ছে এক প্রকার কি ভাইরাস, রিট্রোভাইরাস। ঠিক আছে, কি ভাইরাস বলো, রিট্রোভাইরাস। দেখো ভাই ইমার্জিং ভাইরাস আছে। ইমার্জিং মানে কি জানো, ইমার্জিং মানে হচ্ছে ভাইয়া যারা এক কোষক থেকে অন্য কোষকে চলে যায়। ঠিক আছে, মানে ধরো একটা কোষক দেহে ছিল, তাকে আর কয়দিন পরে ভালো লাগতেছে না, ওইটা চেঞ্জ করে অন্যের দেহে চলে যায়। ঠিক আছে, এরকম আছে না কেউ কেউ, যে কি একজনকে বেশি দিন ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইমার্জিং, বুঝছো। এই ইমার্জিং হচ্ছে কারা বলো, এক পোষক থেকে আর এক পোষক প্রজাতিতে চলে যায়। ঠিক আছে, যেমন ধরো ওই যে ধরো শাকিব খান, আমাদের যে বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিতে, দেখো প্রথমে কি অপু বিশ্বাস ছিল, ওরা আর ভালো লাগতেছে না, ওই পোষক থেকে ছেড়ে চলে গেল বুবলিতে, বুঝছো না, এটা হচ্ছে ইমার্জিং। ঠিক আছে, তাহলে দেখো ইমার্জিং ভাইরাসের উদাহরণ হচ্ছে, খেয়াল করো, মনে রাখবো চিনস, কি দিয়ে মনে রাখবো, চিনস বা চেঞ্জ, যেটাই বলো চেঞ্জ। চেঞ্জ মানে কি ভাইয়া, দেখো সি দিয়ে হচ্ছে ভাইয়া, খেয়াল করো, সি দিয়ে হচ্ছে করোনা, সি দিয়ে হচ্ছে কি বলো, করোনা, সি দিয়ে হচ্ছে করোনা। ভাইয়া দেখো এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, ই দিয়ে হচ্ছে ইবোলা, এন দিয়ে হচ্ছে নীল, আর এস দিয়ে হচ্ছে সার্স। তাহলে মনে রাখবো ইমার্জিং ভাইরাস হচ্ছে চেঞ্জ। ইমার্জিং ভাইরাসের উদাহরণ কি বলো, চেঞ্জ। ঠিক আছে, ইমার্জিং ভাইরাসের উদাহরণ হচ্ছে চেঞ্জ। ঠিক আছে, ডিডিটি, ওকে। অনেকে মেনশন দিচ্ছ, মেনশন দিয়ে দাও যারা এরকম ইমার্জিং, তোমার যে ফ্রেন্ডটা এরকম ইমার্জিং প্রকৃতি, তাকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো খেয়াল করো, ইমার্জিং ভাইরাসের উদাহরণ হচ্ছে চেঞ্জ, মানে কি করোনা, তারপরে কি এইচআইভি, ইবোলা, নীল এবং সার্স। মনে রাখতে হবে ইমার্জিং ভাইরাসের উদাহরণ কি, চেঞ্জ। ভাইয়া এটা একটু কমেন্ট করতে, এটা একটু দেখতে দেখতে তোমরা আমাকে এটাও জানিয়ে ফেলো তো, যে আমরা পড়ছিলাম ঘন ক্ষেত্রাকার ভাইরাস, ঘন ক্ষেত্রাকার ভাইরাসের উদাহরণ কি দিয়ে পড়ছিলাম, ছন্দটা সবাই একটু কমেন্ট করে জানাও, ঘন ক্ষেত্রাকার ভাইরাস। ঠিক আছে, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, এরপরে আমরা চলে যাব, খেয়াল করো টপিক 6 সাব ভাইরাল সত্তা। আমরা এখান থেকে যা সংজ্ঞা, ভাই এখান থেকে সংজ্ঞা আসবে, তোমাকে জানতে হবে ভাইয়া সংক্রমণ ক্ষম যে ভাইরাসটা, এটাকে বলে ভিরিয়ন। তাহলে সংক্রমণ ক্ষম বললে কোশ্চেনের মধ্যে সংক্রমণ ক্ষম ওয়ার্ডটা পাইলে অ্যানসার হবে ভিরিয়ন। ভাইয়া সংক্রমণ ক্ষমতা বিহীন হলে হবে নিউক্লিয় ক্যাপসিড। তাহলে সংক্রমণ ক্ষম হলে হবে ভিরিয়ন, সংক্রমণ ক্ষমতা বিহীন হলে হবে নিউক্লিয় ক্যাপসিড। ভাইয়া ভিরয়েড মানে হচ্ছে ভাইয়া বৃত্তাকার আরএনএ। দেখো বৃত্তাকার, আমি কিন্তু জাস্ট কিওয়ার্ড পড়াবো ভাইয়া, বৃত্তাকার আরএনএ। তাহলে ভিরয়েড এরা কি ডিএনএ নাকি আরএনএ, আরএনএ। ভাইয়া ভিরয়েড কেবল উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। তাহলে এই লাইনটা ভাইয়া সত্য মিথ্যা টাইপের কোশ্চেনে দিবে, যে ভিরয়েড প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। এটা কি সত্য? না, এটা কিন্তু মিথ্যা। ভিরয়েড কেবল কোথায় রোগ সৃষ্টি করে? উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে। খুব ইম্পর্টেন্ট ভাইয়া, দেখো ভিরয়েডের কারণে একটা রোগ হয়, নাম দেখো ক্যাডাং রোগ। দেখো ভিরয়েডের কারণে ক্যাডাং রোগ হয়। ঠিক আছে ভাইয়া, বলতো ভিরয়েড হচ্ছে হেপাটাইটিস ডি এর কারণ। ভাই আমি কিন্তু দেখো প্রত্যেক জায়গায় ভিরয়েডের মধ্যে ড তে গোল করছি, ক্যাডাং এর মধ্যে ড তে গোল করছি, হেপাটাইটিস ডি এতেও দেখো ড আছে, খেয়াল করছো? তাহলে দেখো ভিরয়েড হচ্ছে, ভিরয়েডে ড আছে, দ্যাট মিন্স হেপাটাইটিস ডি এর কারণ, হেপাটাইটিস সি হবে না। তাহলে বলো ভিরয়েড কিসের কারণ? হেপাটাইটিস ডি এর কারণ। ঠিক আছে ভাইয়া, ভিরয়েডের কারণে যে রোগটা হয় নাম কি? ক্যাডাং রোগ। কেবল কোথায় রোগ সৃষ্টি করে? উদ্ভিদ দেহে। ব্যাস এতটুকু জানলেই হবে, বোঝা গেছে? এরপরে দেখো ভাই, তাহলে আমরা এই টপিক থেকে পড়লাম সংক্রমণ ক্ষম হলে ভিরিয়ন, সংক্রমণ ক্ষমতা বিহীন হলে নিউক্লিয় ক্যাপসিড। ভিরয়েড ছিল ভাইয়া বৃত্তাকার আরএনএ, যেটা কেবল উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে।
এবং এটা হচ্ছে ভাইয়া হেপাটাইটিস সি নাকি হেপাটাইটিস ডি এর কারণ? বলো তো, ভিরয়েড হেপাটাইটিস সি এর কারণ না হেপাটাইটিস ডি এর কারণ? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই কমেন্টে লিখো হেপাটাইটিস সি নাকি ডি। খেয়াল করো, প্রিয়ন্স, প্রিয়ন্স হচ্ছে একই ভাবে প্রিয়ন্স, দেখো প্রিয়ন্সে দেখো প আছে, প্রিয়ন্স তাহলে নিশ্চয়ই প্রোটিন ফাইব্রিল। দেখো প্রিয়ন্স হচ্ছে প্রোটিন ফাইব্রিল। হ্যাঁ, আমরা দুইটা টপিক আগেই পড়ে আসছি। প্রোটিন আবরণী ছিল ক্যাপসিড, ক্যাপসিডের মধ্যে প ছিল, ক্যাপসিড হচ্ছে প্রোটিন আবরণী। দেখো প্রিয়ন এটা হচ্ছে প্রোটিন ফাইব্রিল বা দেখো প্রোটিন আবরণী। খেয়াল করো, প্রিয়নের কারণে ভাইয়া কিছু রোগ হয়। মানুষের রোগটাকে বলা হয় কুরু এবং ক্রুসফেল্ড, এবং দেখো ভেড়া এবং ছাগলের যে রোগটা নাম হচ্ছে স্ক্র্যাপি। দেখো ভেড়া এবং ছাগলের রোগটাকে বলা হয় স্ক্র্যাপি, ঠিক আছে। আর গরুর একটা রোগ হয়, সরি আচ্ছা, দেখো গরুর একটা রোগ হয়, সেই রোগটা হচ্ছে, দেখো গরুর যে রোগটা হয় সেটা হচ্ছে কি বলো, ম্যাটকাও। গরুর রোগটা হলো কি বলো, ম্যাটকাও, মানে গরু পাগল হয়ে যাবে। ম্যাটকাও মানে বুঝছো তো, গরু পাগল হয়ে যাবে। তাহলে দেখো প্রিয়ন্স, প্রিয়ন্স হচ্ছে প্রোটিন ফাইব্রিল। ফার্স্ট কথা, মানুষের যে রোগটা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেটা হচ্ছে কুরু এবং ক্রুসফেল্ড, আর ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি, গরুর কি বলো, ম্যাটকাও। তাহলে সবাই কমেন্ট করেছো হেপাটাইটিস ডি। ওকে, হেপাটাইটিস ডি কমেন্ট এসেছে। আমার তাবাসসুম মাহি মিম বলেছে আমার মতো। তুমি নিজেকে গরু বলতেছো, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমার মতো হইলে তো ভালো। তাহলে দেখো ম্যাটকাও, এই ম্যাটকাও এর জন্য দায়ী হচ্ছে ভাইয়া প্রিয়ন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ম্যাটকাও এর জন্য দায়ী কি বলো, প্রিয়ন্স। ভাই বলো তো, সবাই এটা কমেন্ট করো, বলো তো ক্যাডাং ক্যাডাং রোগ, নারকেল গাছের যে ক্যাডাং ক্যাডাং রোগ হয় ওটার জন্য দায়ী কে ছিল? ক্যাডাং ড আছে, সবাই মনে করে কমেন্ট করো, ক্যাডাং ক্যাডাং রোগ ওটার জন্য দায়ী কে ছিল? দেখো কতিপয় ভাইরাসের বর্ণনা, এখানে আমাদের কিছু কথাবার্তা একটু পড়তে হবে, জাস্ট পড়বো। টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে খেয়াল করো, এটা হচ্ছে দণ্ডাকৃতির। আমরা পড়ছিলাম দণ্ডাকৃতির, আমরা কি দিয়ে পড়ছিলাম মনে আছে? দণ্ডাকৃতির পড়ছিলাম ম্যাট দিয়ে। সেই ম্যাটের মধ্যে ছিল মামস, আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। এটা একটু পড়বা ভাই, এটা কোচিং এর পরীক্ষায় দিবে। হ্যাঁ, নিচের কোনটা টোবাকো মোজাইকের ক্ষেত্রে সত্য বা সত্য নয়? তাহলে বলো দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 17 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 17 গুণ। এটা একটু পড়বো ভাইয়া। দেখো তো, এই যে তোমার টোবাকো মোজাইক ভাইরাসের শতকরা ওজনের কত ভাগই প্রোটিন? 95 ভাগ। দেখো প্রোটিন 95, প্রোটিন 95, কেন কি স্পষ্ট? তাহলে প্রোটিন কত ভাগ হবে? 95। প্রোটিন হবে কত ভাগ? 95 ভাগ। ভাই অ্যামাইনো অ্যাসিড থাকবে 158টা। এটা খুবই ইম্পর্টেন্ট, কমেন্টে সবাই এটা লিখে ফেলো যে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে। ভাই মনে রাখবে অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? 158টা। 158টা কি আছে বলো? অ্যামাইনো অ্যাসিড। সবাই কমেন্টে লিখে ফেলো অ্যামাইনো অ্যাসিড কয়টা আছে। দেখো T2 ফাজ, ভাই T2 ফাজে জাস্ট আমার পড়তে হবে, একটু আগে আমরা পড়লাম ভাইয়া টিএমভি তে অ্যামাইনো অ্যাসিড থাকে 158টা। T2 ফাজে পড়বো যে এখানে জিন থাকে 150টা। এই দুটো একসাথেই পড়বো, এভাবে পড়বো, অ্যামাইনো অ্যাসিড থাকে 58টা, মানে 158টা, জিন থাকে 150টা। তাহলে অ্যামাইনো অ্যাসিড দুটো একসাথে কমেন্ট করো, অ্যামাইনো অ্যাসিড থাকে 158টা, জিন থাকে 150টা। ভাইয়া দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 17 গুণ। প্রোটিন ছিল 95%, প্রোটিন ছিল 95%। ব্যাস এতটুকু জানলেই হবে। ভাইয়া মনে আছে আমাদের ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিওফাজ, মনে আছে ব্যাকটেরিওফাজ ভাইরাসের মধ্যে ছিল, ঠিক আছে, কি T2 T4 T6। এই যে এনজাইম নাম কি? লাইসোজাইম এনজাইম। এনজাইমটার নাম কি বলো? লাইসোজাইম। একটু গোল করে রাখো। করোনা নিয়ে আমাদের একটু পড়া রাখবে। দেখো খেয়াল করো সবাই, করোনা। ভাই আমরা করোনার মধ্য দিয়ে দীর্ঘ 2 বছর, 2 থেকে 3 বছর গিয়েছি। এইখান থেকে কোশ্চেন হতে পারে। ভাই এই অধ্যায় থেকে আমি দুইটা সুপার ইম্পর্টেন্ট টপিকের নাম যদি বলি, একটা হচ্ছে করোনা, যেটা আমরা অলরেডি কাটিয়ে এসেছি, আরটা হচ্ছে ডেঙ্গু। হ্যাঁ, যেটা বর্তমানে বাংলাদেশের একটা বলা যায় যে প্রায় মহামারী আকার ধারণ করছে। প্রত্যেকদিন ডেঙ্গুতে অনেক লোক মারা যাচ্ছে। আমরা একটু পরেই ডেঙ্গু নিয়ে পড়বো। তো এই দুটো টপিক থেকে ভাই এবার মেডিকেলের কোশ্চেন আসার সম্ভাবনা ভাই 100%। বুঝতে পারছো? এজন্য সবাই একটু মনোযোগ দাও। খেয়াল করো করোনা ভাইরাস। হ্যাঁ, করোনা হচ্ছে প্রথমেই জানা লাগবে করোনা এটা কি ডিএনএ না আরএনএ? খেয়াল করো করোনা নামের মধ্যেই তোমার বলা আছে, দেখো করোনা, এই দেখো নামের মধ্যেই আছে। এই ওটুক কেটে দিই, তাহলে দেখো এটা হচ্ছে আরএনএ ভাইরাস। দেখছো নামের মধ্যেই আছে। করোনা কি ডিএনএ ভাইরাস হবে? না। করোনা কি হবে? আরএনএ ভাইরাস। কেন ভাই? এই যে নাম দিয়ে বুঝতে পারতেছি, করোনা আরএনএ ভাইরাস। তাহলে করোনা হচ্ছে কি ভাইরাস? প্রথমে কমেন্টে লিখে ফেলো, করোনা হচ্ছে আরএনএ ভাইরাস।
হ্যাঁ খেয়াল করো, করোনায় যে টেস্টটা সবথেকে বেশি উত্তম সেটা হচ্ছে ভাইয়া আরটি পিসিআর টেস্ট। এইটা আমি যদি বলি করোনা মানে এই টপিকটা থেকে আসার মতো সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে করোনা যে টেস্টটা সবথেকে উত্তম পরীক্ষা কোনটা, আরটি পিসিআর। হ্যাঁ আরটি পিসিআর মানে কি, দেখো রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ঠিক আছে ভাই, ফুল মিনিং জানা লাগবে না? জানা লাগবে না, জাস্ট জানানোর জন্য বললাম। শুধু তুমি কমেন্টে লিখে ফেলো টেস্টটার নাম কি। ভাই বলো কি, আরটি পিসিআর, আরটি পিসিআর টেস্ট। ওকে, এরপরে দেখো মাস্ট টু রিমেম্বারের মধ্যে তিনটা কথা লেখা আছে, ভাই জাস্ট একটু জানাই রাখি। দেখো তিনটা কথা, একটা বলছে এন্ডেমিক, এন্ডেমিক, একটা বলছে এপিডেমিক, আর হচ্ছে প্যান্ডেমিক। ভাই বলতো করোনা এটা কি, এটা হচ্ছে প্যান্ডেমিক। ভাই দেখবা সংবাদ দেখলে বা নিউজ দেখলে ওরা মাঝে মাঝে বলে যে কোভিড প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে কি? হ্যাঁ প্যান্ডেমিক মানে যে রোগটা বিশ্বের অধিকাংশ দেশে বা সারা বিশ্বে জুড়ে বিস্তৃত, এটাকে বলে হচ্ছে প্যান্ডেমিক। তাহলে প্যান্ডেমিক হচ্ছে সারা বিশ্ব জুড়ে। হ্যাঁ এন্ডেমিক মানে তোমরা অধিকাংশই জানো একটা নির্দিষ্ট অঞ্চলে, আর এপিডেমিক মানে হচ্ছে ভাইয়া বেশ বিস্তৃত অঞ্চল, মানে এই দুটার মাঝামাঝি। তাহলে দেখো প্যান্ডেমিক মানে হচ্ছে সারা বিশ্ব জুড়ে, হ্যাঁ এন্ডেমিক মানে হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চল, আর বেশ কিছু অঞ্চল বলে হচ্ছে এপিডেমিক। জাস্ট একটু জেনে রাখবা, ঠিক আছে? তাহলে বলো সবাই লিখে ফেলো, করোনা বা কোভিড এটা কি এন্ডেমিক, এপিডেমিক নাকি প্যান্ডেমিক? সবাই এটা কমেন্ট লিখে ফেলো, ঠিক আছে? ভাইরাসের সংখ্যাবিধি দেখো, ভাইরাসের দেখো লাইটিক চক্র আছে, লাইসোজেনিক চক্র আছে। দেখো লাইটিক চক্র কোথায় সম্পন্ন হয়, হ্যাঁ এটা জানতে হবে। মনে রাখবো লাইটিক, লাইটিক চক্র সম্পন্ন হবে T2 ফাজে, T2 ফাজ ভাইরাসে। তাহলে লাইটিক চক্র সম্পন্ন হবে T2 ফাজ ভাইরাসে। খেয়াল করো নাম দিয়ে বুঝে ফেলতেছি, লাইটিক T2, লাইটিক T2 ফাজ ভাইরাসে। তাহলে লাইটিক চক্র সম্পন্ন হবে কোথায়? T2 ফাজে। হ্যাঁ দেখো লাইসোজেনিক হবে ল্যামডা ফাজে, লাইসোজেনিক হবে ল্যামডা ফাজে, P1 ফাজে, আর M13 ফাজে। জাস্ট এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সবাই কমেন্টে এটাও একটু লিখে ফেলো ভাইয়া, লাইটিক, লাইটিক হবে T2 ফাজে। ওকে স্নিগ্ধা, আমি একটু কমেন্ট পড়ি, রাইসা তারানুম, ঠিক আছে? ওকে এটা একটু কমেন্টে লিখে ফেলো। তাহলে লাইসোজেনিক সবাই লিখে ফেলো যে T2 ফাজ, T2 ফাজ এটা কার উদাহরণ, লাইটিক না লাইসোজেনিক? দেখো আমরা এটা কিন্তু পড়ছি, লাইটিক হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস। দেখো ভাইরাস গণিত আমরা ভাইরাসের কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি পড়ে ফেলছি। ভাইরাস গণিত কিছু গুরুত্বপূর্ণ রোগ, দেখো এইডস, এইডস নিয়ে সবাই আমরা জানি, এইডস হচ্ছে, এইডস এর যে ভাইরাসটার নাম হচ্ছে এইচআইভি ভাইরাস, মানে কি হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, সবাই জানি। নরমাল কথাবার্তা একটু পড়বা। হ্যাঁ বলো তো এইডস বা এইচআইভি যে ভাইরাসটা, এটা হচ্ছে কাকে আক্রমণ করে? ডব্লিউবিসি কে, রক্তে যে ডব্লিউবিসি আছে, দ্যাট মিন্স আমাদের যে তোমার ডব্লিউবিসি কি কাজ করে? মূলত রোগ প্রতিরোধে সহায়তা করে, তাই না? তো এই ডব্লিউবিসি কে আক্রমণ করে, দ্যাট মিন্স আমাদের কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভাই এইডস যখন হয় কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে কোশ্চেন হতে পারে এইচআইভি রক্তের কোন কণিকাকে আক্রমণ করে? আরবিসি, ডব্লিউবিসি না অনুচক্রিকা? সবাই কমেন্টে লিখে ফেলো কোন রক্ত কণিকাকে, ডব্লিউবিসি। দেখো বর্তমান বিশ্বে এইডস রোগীর সংখ্যা প্রায় 5 কোটি, ঠিক আছে? দেখো তো সাইমিয়ান ভাইরাস কোনটাকে বলে? সাইমিয়ান ভাইরাস হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী যে ভাইরাস, ওটাকে কি বলে? সাইমিয়ান ভাইরাস। ভাই একটু পড়ে রেখো আলিমিসার ইনফরমেশন, কি ক্যান্সার সৃষ্টিকারী যে ভাইরাস, ওটাকে কি ভাইরাস বলে? ভাই বলো সাইমিয়ান ভাইরাস। ওকে আচ্ছা ইবোলা, হ্যাঁ ইবোলা থেকে একটা কোশ্চেন যদি আমি তোমাকে বলি যে ভাই ইবোলা থেকে একটা কোশ্চেন বলেন যেটা আমার আসবে, খেয়াল করো ভাই এই কোশ্চেনটা আসবে যে কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায় বা কোষের লাইসিস ঘটে? লাইসিস, হ্যাঁ জানো তো লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙন। তাহলে কোন ভাইরাসের আক্রমণে কোষের লাইসিস ঘটে অথবা কোষ ফেটে যায়? অ্যানসার হচ্ছে ইবোলা। তাহলে কমেন্টে একটু লিখে ফেলো লাইসিস, লাইসিস ইবোলা, এই দুইটা শব্দ একটু লিখে ফেলো। লাইসিস ঘটে ইবোলাতে, লাইসিস ঘটে ইবোলাতে, ঠিক আছে? আচ্ছা আমরা নেক্সট যে টপিকটা আছে দেখো জিকা। হ্যাঁ জিকা থেকে যদি একটা কোশ্চেন বলি তাহলে এই কোশ্চেনটা হবে, খেয়াল করো, জিকা ভাইরাসের কারণে, হ্যাঁ জিকা ভাইরাসের কারণে নবজাতকে একটা রোগ হয়, নামটা হচ্ছে মাইক্রোসেফালি, মাইক্রোসেফালি। হ্যাঁ মনে রাখবে এভাবে, জিম, জিম, ঠিক আছে? একটা মানুষের নাম দিয়ে মনে রাখবো। জিম মানে কি ভাইয়া? জিম মানে হচ্ছে জিকা ভাইরাসের কারণে মদি হচ্ছে মাইক্রোসেফালি হয়। তাহলে জিম মানে কি? জিকা ভাইরাসের কারণে কি হবে? মাইক্রোসেফালি। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো মাইক্রোসেফালি হয় কোন ভাইরাসের আক্রমণে? জিকা ভাইরাস, ঠিক আছে? এটা একটু আমাদের জানা লাগবে। ভাই দেখো নিপা ভাইরাস, নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুড়, নিপা ভাইরাসের বাহক কি বলো? বাদুড়,
ঠিক আছে, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা হচ্ছে একটা ম্যাথ কোশ্চেন পড়ব। আচ্ছা খেয়াল করো, এরপরে হচ্ছে এই ম্যাথ কোশ্চেনটা পড়তে হবে ভাই। খেয়াল করো তো, বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু, এটা ম্যাথ কোশ্চেন দুইবার আসছে। এই কোশ্চেনটা যে বার্ড ফ্লু যে ভাইরাসটা, ভাইরাসটার নাম কি? H5N1। বার্ড ফ্লু হচ্ছে H5N1, ভাইয়া সোয়াইন ফ্লু হচ্ছে H1N1। ঠিক আছে, তাহলে সোয়াইন ফ্লু হচ্ছে H1N1, বার্ড ফ্লু হচ্ছে H5N1। দুইটা একসাথে কমেন্ট করো, বার্ড ফ্লু H5N1, সোয়াইন ফ্লু H1N1, এটা একটু কমেন্ট করে ফেলো। এরপরে দেখো চিকুনগুনিয়া, এটা আরএনএ ভাইরাস। হ্যাঁ, একটা জিনিস কি খেয়াল করছো, অধিকাংশ ভাইরাসই আরএনএ ভাইরাস হচ্ছে। দেখো আমরা পড়ে আসলাম করোনা, এটা আরএনএ ভাইরাস, চিকুনগুনিয়া আরএনএ ভাইরাস। হ্যাঁ, অধিকাংশ ভাইরাসই কিন্তু আরএনএ। আমরা পড়ছিলাম ডিএনএ ভাইরাস হচ্ছে ভ্যাট দিয়ে, মনে রাখবো ভ্যাট। তাহলে এই ভ্যাট বাদ বাকি যা আছে সবই কিন্তু কি ভাইরাস? আরএনএ ভাইরাস। ঠিক আছে, ভ্যাট দিয়ে কি ছিল মনে আছে? ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, অ্যাডিনোহার্পিস, টি2, টিআইপি। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে দেখো চিকুনগুনিয়া কি ভাইরাস? আরএনএ ভাইরাস। এরপরে দেখো ভাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাইরাল ক্যান্সার। আমি যদি বলি লিভার ক্যান্সার হয় কোন হেপাটাইটিস আর কারণে? হেপাটাইটিস বি এর কারণে। লিভার মনে রাখবো, এভাবে পড়বো, লিভার পড়বো না, আজকে থেকে পড়বো লিভার। কি পড়বো? লিভার ক্যান্সার। ঠিক আছে, আমরা একটু ভুলভাবে উচ্চারণ করব। লিভার ক্যান্সার হবে হেপাটাইটিস কি এর কারণে? বি ভাইরাস। এই যে বস বি ভাইরাস, তাহলে লিভার ক্যান্সার হবে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে। ভাইয়া দেখো তো, এনজোনিটাল ক্যান্সার হয় প্যাপিলোমা ভাইরাসের কারণে। ঠিক আছে, তাহলে এনজোনিটাল ক্যান্সার হবে কিসের কারণে? প্যাপিলোমা ভাইরাস। নরমাল কথাবার্তা একটু পড়ে ফেলবা। তাহলে লিভার ক্যান্সার, সবাই কমেন্টে লিখে ফেলো, লিভার ক্যান্সার হয় কোন হেপাটাইটিস ভাইরাসের কারণে? হেপাটাইটিস বি নাকি হেপাটাইটিস সি? দেখো পেপের রিং স্পট ভাইরাস আছে, এখানে কয়েকটা কথাবার্তা একটু পড়া লাগে, যে পেপের রিং স্পট যে ভাইরাসটা, এটার বাহক কি? বাহক হচ্ছে, খেয়াল করো, বাহক হচ্ছে দেখো অ্যাফিড বা এটাকে বলে ভাই সাদা মাছি বা জাপ পোকা। ঠিক আছে, যাই হোক তুমি জেনে রাখো জাস্ট অ্যাফিড বাহকটা কি, পেপের রিং স্পট ভাইরাসের বাহকটা জানা লাগবে। আর দেখো দুইটা সেরোটাইপ আছে, একটা পি টাইপ আর একটা কি বলো ডাব্লিউ টাইপ। জাস্ট ভাইরাসটার নাম একটু পড়বো, যে পেপের রিং স্পটের যে ভাইরাসটা, এটার নাম হচ্ছে দেখো পাপাইয়া রিং স্পট ভাইরাস বা পিআরএসভি। জাস্ট নামটা একটু জানবো। ঠিক আছে, এরপরে দেখো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আছে ট্রিপল স্টার। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব ট্রিপল স্টার পড়তেই হবে মাস্ট। দেখো এটা ট্রিপল স্টার দিয়ে দেই। দেখো ভাইরাসের উপকারিতার মধ্যে ভাই এখানে কি পড়া লাগবে? দেখো টিকা হিসাবে কোন কোন রোগের বা কোন কোন রোগের টিকা হিসাবে এটা ব্যবহার করা হয়? খেয়াল করো, বসন্ত, পোলিও, জলাতঙ্ক আর কি প্লেগ আর হেপাটাইটিস রোগের টিকা, এটা একটু পড়তে পারো। আর হচ্ছে যেটা নরমালি পড়বা, হ্যাঁ দেখো তো পতঙ্গ নাশক হিসাবে ব্যবহার করা হয়। মনে রাখবো যুক্তরাষ্ট্রে এনপিভি মানে কি, মানেটা জানা লাগবে না, জাস্ট রিডিং পড়বা, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস, এটা হচ্ছে পতঙ্গ নাশক। মনে রাখবো পতঙ্গনাশক এনপিভি, পতঙ্গনাশক এনপিভি। ভাইয়া কমেন্টে লিখে ফেলো তো, অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে কোন ভাইরাস ছিল? অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে কোন ভাইরাস ছিল? ঠিক আছে, এটা একটু কমেন্টে লিখে ফেলো। ঠিক আছে, এই যে দেখো আবার লেখা আছে, অস্ট্রেলিয়াতে খরগোশ নিধনে কোন ভাইরাস? মিক্সো ভাইরাস। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হয়ে গেল। আর পতঙ্গনাশক হিসাবে কোনটা পড়বো ভাইয়া বলুন? এনপিভি। ঠিক আছে, ওকে এটা একটু পড়ে ফেলবো। দেখো ভাইরাসের অপকারিতা, ভাই এটাও ট্রিপল স্টার, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে অলরেডি কিন্তু অনেক কিছু আমাদের পড়া হয়ে গেছে। ভাই বলো তো এইডসটা আমরা অলরেডি জানি, এইচআইভি। ডেঙ্গু, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, ফ্লাভিটা একটু গোল করতে হবে। ভাই আমরা পড়ছিলাম জিম দিয়ে কি, জিকা ভাইরাসের কারণে কি হয়? মাইক্রোসেফালি, মনে আছে? চিকুনগুনিয়া নামের সাথে মিল রেখে চিকুনগুনিয়া ভাইরাস। বার্ড ফ্লু অলরেডি পড়ছি, H5N1। সোয়াইন ফ্লুও পড়ছি, কি H1N1। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু পড়া হয়ে গেছে। পোলিও নামের সাথে মিল রেখে পোলিও, ইনফ্লুয়েঞ্জা নামের সাথে মিল রেখে ইনফ্লুয়েঞ্জা। ভাইয়া দেখো তো সার্স হচ্ছে নিপা ভাইরাস। সার্সের জন্য কোন ভাইরাসটা দায়ী? মনে রাখবো নিপা ভাইরাস। মনে রাখবো নিসা মানে কি? নিপা ভাইরাসের কারণে সার্স রোগ হয়। ঠিক আছে, তাহলে নিপা ভাইরাসের কারণে সার্স রোগ হয়। ঠিক আছে, মনে রাখবো কি নিসা। এই যে আমাদের সমেত দাদা হচ্ছে পরিমণির ফ্যান, জানো তো সবাই। দেখো ঘুরে ফিরে শুধু পরিমণির ফ্যান, তাই না? পরিমণির নিয়ে সবসময় উদাহরণ দেয়, তাই না? দেখো পরিমণির যে স্বামীর নাম কি বলতো? শরীফুল রাজ।
তাই না? এখন আর নাই, এক্স নাই আর কি। তাহলে দেখো আমরা এটা মনে রাখবো, রাজ। রাজ মানে কি ভাইয়া? রাতে রেবিস, যতে জলাতঙ্ক। ঠিক আছে, রেবিস, রেবিস ভাইরাসের কারণে কি রোগ হয়? জলাতঙ্ক। ঠিক আছে, দেখো গুটি বসন্ত ভাইরাসের নাম কি? ভেরিওলা। লিখে রাখো, ভেরি গুড। এই তোমরা যখন ভালো করো তখন আমরা কি বলতে? ভেরি গুড। তাহলে লিখে রাখো ভেরি গুড। গুড না কিন্তু, ভেরি গুড। ভাই ভেরি গুড মানে কি? ভেরিওলা ভাইরাসের জন্য কোন রোগ হয়? গুটি বসন্ত। তাহলে ভেরি গুড মানে হচ্ছে ভেরিওলা ভাইরাসের জন্য গুটি বসন্ত। হ্যাঁ দেখো তো, জল বসন্ত মনে রাখবো, জল জুস। জল জুস, জল কি হবে? জুস্টার ভাইরাস। জল কি মনে রাখবো? জুস। হ্যাঁ লাইসিস মনে আছে? কোষের লাইসিস বা কোষ ফেটে যায় কোন ভাইরাসের কারণে? ইবোলা। মনে আছে তো সবাই? হ্যাঁ দেখো তো, হাম, হামের জন্য কোন ভাইরাস দায়ী বলো? রুবিওলা। লিখে রাখো, হারু। হারু কে লিখবা বলো ভাই সবাই? হারু। হারু মানে কি? আমরা বলি না ওই যে তোমার যখন কারো দল হেরে যায়, সাপোর্ট করা দল, তুমি হচ্ছে হারু পার্টি বলি না? সেই হারু। হারু মানে কি? হাতে হাম, রুতে রুবিওলা। তাহলে রুবিওলা ভাইরাসের কারণে রোগ হয় হচ্ছে হাম। ঠিক আছে ভাই, একটু আগে আমরা পড়ছি লিভার, লিভার ক্যান্সার হয় হচ্ছে হেপাটাইটিস বি এর কারণে। লিভার হেপাটাইটিস বি মনে আছে ভাইয়া? পিঠ জ্বর, পিঠ জ্বরের জন্য যে ভাইরাস? ইয়েলো ফিভার ভাইরাস। এই আমরা পড়ছি না? হ্যাঁ, কঙ্কাল তন্ত্রে পিত্তন্তুময় তরুণাস্থি। হ্যাঁ, পিত্তন্তু মানে কি? পিত মানে কি? ইয়েলো, হলুদ, তাই না? পিত মানেই তো হলুদ। তাহলে পিঠ জ্বর হবে ইয়েলো ফিভার ভাইরাস। পিঠ জ্বর হবে কোন ভাইরাসের কারণে? ইয়েলো ফিভার। হ্যাঁ তাহলে দেখো এখানে কয়েকটা নাম পড়াইছি ভাইয়া। প্রথমে পড়াইছি জিম, আমি একটু রিপিট করে দিই। জিম মানে কি? জিকা মাইক্রোসেফালি। হ্যাঁ, নিসা মানে কি? নিপা। সার্স, রাজ মানে কি? র্যাবিস, জলাতঙ্ক। ভেরি গুড মানে কি? ভেরিওলা, গুটি বসন্ত। আর ধরো আমরা হারু পড়াইছি। হারু মানে কি? হাম, রুবিওলা। তাহলে কমেন্টে একটু লিখে ফেলো এটা সবাই। ভেরি গুড দিয়ে কি বললাম এটা একটু কমেন্টে লিখে ফেলো। ভেরি গুড এর ফুল মিনিংটা মানে কি? ভেরিওলা, গুটি বসন্ত। ভেরিওলা কি হবে? গুটি বসন্ত। এটা একটু কমেন্টে সবাই লিখে ফেলো, আমি সবার কমেন্টে একটু চেক করব। সবাই কমেন্টে একটু লিখেন। আচ্ছা, নিচেও আরো কিছু আছে, নিচেও আরো কিছু আছে, খেয়াল করো একটু। ক্যাপোসিস সার্কোমা, ক্যাপোসিস সার্কোমা হবে হার্পিস সিমপ্লেক্স। হ্যাঁ এটা কিন্তু মাঝে মাঝে দিবে, বিশেষ করে রিভিউ এক্সামে। বাচ্চাদের সংক্রামক ডায়রিয়ার জন্য দায়ী ভাইরাসের নাম কি? রোটা ভাইরাস, ট্রিপল স্টার। বাচ্চাদের সংক্রামক ডায়রিয়া, বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস, বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাস। ভাইয়া এনজেনিটাল ক্যান্সার, এটা আমরা অলরেডি পড়ছি, প্যাপিলোমা ভাইরাস। আর লিভার সিরোসিস, এই দেখো কোশ্চেনের মধ্যে অ্যানসার আছে, লিভার সিরোসিস। দেখছো কয়টা সি? অনেকগুলা সি। তার মানে কি হেপাটাইটিস বি হবে না সি হবে? হেপাটাইটিস সি হবে। বুঝছো? তাহলে দেখো একটু সহজ করে দেবো। লিভার ক্যান্সার, লিভার বস হেপাটাইটিস বি। আর দেখো লিভার সিরোসিস, এই সিরোসিস নামের মধ্যে আছে সি, মানে কি? হেপাটাইটিস সি। ভাই এনজেনিটাল ক্যান্সার কি পড়লাম? প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, এই সবাই কমেন্ট করছো তো? আমি তো কমেন্ট দেখতেছি, দেখি কে কে কমেন্ট করছে। দাদা আমার দেখা যায় না কেন? সিসি কে বলতেছে? মৃত্তিকা, চন্দ্রিমা, ওকে ঠিক আছে, জান্নাত, উম্মে তাসনিম হাসান, আবু সাইদা, ইভামনি, অ্যাঞ্জেল, মিথিলা, অর্নি রায়, এসকে তানভীর হোসেন, লিভার সিরোসিস, শুভেচ্ছা বিশ্বাস। ওকে, তাহলে সবাই কমেন্ট করতে থাকো। তাহলে এটা একটু কমেন্টে লিখে ফেলো তো যে বাচ্চাদের সংক্রামক ডায়রিয়ার জন্য কোন ভাইরাসটা দায়ী? এটা একটু কমেন্টে লিখে ফেলো, রোটা ভাইরাস। ঠিক আছে, বাচ্চাদের সংক্রামক ডায়রিয়ার জন্য। হ্যাঁ খেয়াল করো, রোগের নাম অনেক কিছুই আছে, কিন্তু আমরা জাস্ট পড়বো একটু আগে যেটা বললাম, জল হবে জুস্টার। জল কি হবে? জুস্টার। হ্যাঁ মনে আছে, সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ভাইরাস ছিল ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ভাইরাস কি ছিল? ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ভাইরাস কি ছিল? ফুট অ্যান্ড মাউথ রোগের জন্য দায়ী ভাইরাস। ওকে, এরপরে হ্যাঁ খেয়াল করো তো, উদ্ভিদের রোগ। উদ্ভিদের রোগের মধ্যে ভাইয়া দেখো তো, টমেটোর কি রোগ? বুশি স্ট্যান্ড রোগ। সবাই একটু খেয়াল করতে হবে, টমেটোর রোগটা দেখো খুব মজার একটা নাম, বুশি স্ট্যান্ড রোগ। ধানের হচ্ছে টুংরো রোগ। আর দেখো কলার কি রোগ? বানচিটক। এই তিনটা একটু পড়ে দেখো। হ্যাঁ দেখো ভাইরাল হেপাটাইটিস, দেখো ভাইরাল হেপাটাইটিস খুবই ইম্পর্টেন্ট। ভাই তোমরা জানো সবাই হয়তোবা, হেপাটাইটিস কথাটা আসছে হেপাটিক থেকে। ভাই হেপাটিক কাকে বলে জানো? হেপাটিক মানে হচ্ছে মেডিকেলের ভাষায় হেপাটিক
আর তোমরা সবাই জানো যকৃতকে বলা হয়, যকৃতের যে কোষগুলা, এই কোষগুলাকে বলা হয় হেপাটিক কোষ। তাহলে হেপাটাইটিস এটা হচ্ছে লিভারের প্রদাহজনিত রোগ। খেয়াল করো, লিভারের প্রদাহজনিত রোগ, এটা হচ্ছে কি বলো, ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস প্রধান কারণ কি, জন্ডিস। ভাই জানো তো জন্ডিস যদি হয় তোমার, তাহলে কি হয়, কিভাবে বুঝবো যে জন্ডিস হয়েছে? তাহলে দেখবা যে চোখ হলুদ হয়ে যায়, হ্যাঁ, প্রস্রাব হলুদ হয়ে যায়, ঠিক আছে। এবং এই হলুদ হওয়ার কারণ কি জানো তো সবাই, যে বিলিরুবিন, বিলিরুবিন রক্তে একটা রঞ্জক, বিলিরুবিন নামক যে রঞ্জক, এই রঞ্জকের পরিমাণ বেড়ে যাওয়া। হ্যাঁ, বিলিরুবিনের বর্ণ তোমাদের রক্ত অধ্যায়ে পড়াবো। বিলিরুবিনের বর্ণ কি, বিলিরুবিনের বর্ণ হচ্ছে হলুদ। তাহলে রক্তে যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু প্রস্রাব হলুদ হয়ে যায়। দ্যাট মিন্স আমাদের কি হয়, জন্ডিস। তাহলে বলো ভাইরাল হেপাটাইটিসের প্রধান কারণ কি, জন্ডিস। তাহলে এটা সবাই কমেন্টে লিখে ফেলো, ভাইরাল হেপাটাইটিসের প্রধান কারণটা কি, জন্ডিস। ঠিক আছে, খেয়াল করো আমাদের এখানে আমাদের পড়তে হবে মানে ভাইরাল হেপাটাইটিস এর লক্ষণটা কি। দেখো লক্ষণ কি কি আছে, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, দুর্বল বোধ হবে। ঠিক আছে, হেপাটাইটিস হলে নরমালি আমাদের যা হয়, ক্ষুধা মন্দা হবে, বমি বমি ভাব, কিছুই ভালো লাগবে না আর কি। ঠিক আছে, আর কি, দুর্বল বোধ হবে। দেখো আমি যদি বলি হেপাটাইটিস ভাইয়া কয় প্রকার আছে, আমরা সবাই জানি 5 প্রকার। হেপাটাইটিস এ, বি, সি, ডি আর হচ্ছে ই। এর মধ্যে সবথেকে কমন হচ্ছে ভাইয়া হেপাটাইটিস বি। সবথেকে কমন মনে থাকবে, তাহলে সবথেকে কমন মানে বেশিরভাগ ক্ষেত্রে যা, মানে সব মানুষের যা হয়, তাহলে হেপাটাইটিস 5 প্রকারের মধ্যে সবথেকে কমন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আর সবথেকে মারাত্মক হচ্ছে ভাইয়া, সবথেকে মারাত্মক হচ্ছে হেপাটাইটিস সি। সবথেকে মারাত্মক কোনটা, হেপাটাইটিস সি। আর সবথেকে কমন কোনটা, হেপাটাইটিস বি। এটা একটু জাস্ট মনে রাখো। এরপরে দেখো এই হেপাটাইটিস সি টা সবথেকে মারাত্মক বলে ভাইয়া, এটাকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক। তাহলে তুষের আগুন বা নীরব ঘাতক হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। ভাইয়া নীরব ঘাতক কেমিস্ট্রিতে পড়ছিলাম, কার্বন মনোক্সাইড, জানো তো নীরব ঘাতক গ্যাস বলা হয় কাকে, কার্বন মনোক্সাইড। আচ্ছা, আরেকটা নীরব ঘাতককে বলো হেপাটাইটিস সি ভাইরাস। এটা হেপাটাইটিস বি অপেক্ষা বেশি মারাত্মক। তাহলে বলো সবাই কমেন্টে এটা লিখে ফেলো, কমন হচ্ছে কোনটা, কমন হচ্ছে হেপাটাইটিস বি। আর মারাত্মক কোনটা, সবাই কমেন্টে লিখে ফেলো, হেপাটাইটিস সি, যেটাকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক। ব্যাস এতটুকু জানলেই হবে। ভাইয়া আমরা পড়ছিলাম, মনে আছে যে লিভার ক্যান্সার, লিভার ক্যান্সার গ আছে, তাই হেপাটাইটিস বি এর কারণ। আর লিভার সিরোসিস, সিরোসিস সি আছে, তার মানে হেপাটাইটিস সি এর কারণ। দেখো লেখা আছে লিভার সিরোসিস হচ্ছে হেপাটাইটিস সি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একটা ছক আছে, ছকটা ট্রিপল স্টার, খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো একটা ছকে যে বিষয়টা তোমাকে জানা লাগবে ভাইয়া, বলো তো পানি বা খাদ্যের মাধ্যমে, পানি বা খাদ্যের মাধ্যমে যে হেপাটাইটিস দুইটা সংক্রমিত হয়, কোন কোন হেপাটাইটিস বলো, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই। কমেন্টে লিখে ফেলো পানি এবং খাদ্যের মাধ্যমে কোন কোন হেপাটাইটিস সংক্রমিত হয়, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই। কি বলো, পানি এবং খাদ্যের মাধ্যমে হচ্ছে এ আর ই। বাদ বাকি সবগুলা দেখো রক্ত, সংক্রমিত রক্ত, বীর্য, অন্যান্য তরল দ্বারা সংক্রমিত হয়। ঠিক আছে, তাহলে পানি এবং খাদ্যের মাধ্যমে, যে কোনো খাদ্য, ধরো তোমরা যে ফুচকা খাও বা অন্যান্য যে খাদ্য চটপটি, এই যে পানি এবং খাদ্যের মাধ্যমে ছড়ায় হচ্ছে দুইটা হেপাটাইটিস। দেখো হেপাটাইটিস এ আর কি বলো, হেপাটাইটিস ই। কমেন্টে লিখে ফেলো পানি এবং খাদ্যের মাধ্যমে কোন দুইটা। আচ্ছা খেয়াল করো এই যে 5 প্রকার হেপাটাইটিসের মধ্যে ভাইয়া মনে রাখবো এই হেপাটাইটিস ডি কে বলা হয় অসম্পূর্ণ। কি বলা হয় বলো, অসম্পূর্ণ, অসম্পূর্ণ ভাইরাস। তাহলে বলো অসম্পূর্ণ ভাইরাস কোনটা, হেপাটাইটিস ডি ভাইরাস। একটা জিনিস খেয়াল করছো কিনা, এই হেপাটাইটিস ডি কিন্তু আসলে অসম্পূর্ণ, কারণ এটা যদি হতে হয় তাহলে ওর অবশ্যই হেপাটাইটিস বি এর সাহায্য লাগবে। খেয়াল করছো, তাহলে অসম্পূর্ণ ভাইরাস কোনটা, হেপাটাইটিস ডি। পানি এবং খাদ্যের মাধ্যমে ছড়ায় হচ্ছে হেপাটাইটিস এ আর ই। জাস্ট জানবো হ্যাঁ, বলো তো হেপাটাইটিস বি হচ্ছে শুধুমাত্র ডিএনএ ভাইরাস, বাদ বাকি সবগুলা হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস কিন্তু নরমালি কি আরএন, তবে হেপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস, এটা একটু জানবো। আর হেপাটাইটিস বি এর সুক্তিকালটা একটু জানবো। দেখো 45 থেকে কতদিন, 180 দিন। 45 থেকে 180 দিন। ভাই সবথেকে মারাত্মক কোনটাকে বলছিলাম, হেপাটাইটিস সি। এই জন্য দেখো হেপাটাইটিস সি এর টিকা কি এখনো আবিষ্কার হয়েছে না, আবিষ্কার কিন্তু এখনো হয় নাই। মারাত্মক হলেই কিন্তু মরে যেতে হবে। তাহলে বলো হেপাটাইটিস সি কে কি বলা হয়, তুষের আগুন বা নীরব ঘাতক। ঠিক আছে, তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো হেপাটাইটিস বি এর সুক্তিকাল কত, সবাই কমেন্টে এটা লিখে ফেলো হেপাটাইটিস বি এর সুক্তিকাল কত। ঠিক আছে, আমাদের এই বক্স মোটামুটি এতটুকু পড়লেই হবে। হেপাটাইটিস বি এর সুক্তিকাল কত, 45 থেকে 180 দিন।
ঠিক আছে, রোগ নির্ণয় প্রতিরোধ খুব ইম্পর্টেন্ট। দেখো রোগ নির্ণয় হেপাটাইটিস হইছে কিনা এটা আমাদের নির্ণয় করব কিভাবে। দেখো তো একটা টেস্ট, সেটা টেস্টের নাম হচ্ছে HBsAg। হ্যাঁ, ফুল মিনিংটা জানো তো? হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। দ্যাট মিন্স হেপাটাইটিস বি এর সারফেসে অ্যান্টিজেন আছে কিনা এই টেস্টের মাধ্যমে আমি হেপাটাইটিস তোমার হইছে কিনা এটা নির্ণয় করতে পারবো। তাহলে টেস্টের নাম কি সবাই একটু কমেন্টে লিখবা, HBsAg। HBsAg এই টেস্টটা করব। এরপর দেখো চিকিৎসা, হ্যাঁ চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ আছে। মেইনলি আমরা হচ্ছে তাকে ভিটামিন সি খেতে দিই, হেপাটাইটিস যাদের হয় ভিটামিন সি জাতীয় ওষুধ খেতে হয়। আর হচ্ছে দুইটা ওষুধের নাম আছে, ওষুধের নাম চাইলে পড়তে পারো, মেট্রোনিডাজল খাইতে হবে অথবা কি ভিটামিন সি। হ্যাঁ বলো তো হেপাটাইটিস ভি মানে যেটা অবশ্যই পড়তে হবে যে হেপাটাইটিসের কারণে যদি ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া লাগে, সেই ভ্যাকসিনটা কি রকম ভ্যাকসিন? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এটা অবশ্যই পড়া লাগবে। তাহলে হেপাটাইটিসের যে ভ্যাকসিনটার নাম কি বলো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা ভাই নাম দিয়ে বুঝতে পারতেছো, পেন্টাভ্যালেন্ট। পেন্টা মানে কি? 5। তাহলে ডোজ কয়টা হবে? 5টা। ঠিক আছে, ডোজ কয়টা হবে বলো? 5টা। খেয়াল করো পেন্টাভ্যালেন্ট। তাহলে সবাই দেখো হেপাটাইটিসের ভ্যাকসিনটার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যার মধ্যে 5টা ডোজ। এর মধ্যে দেখো প্রথম 3টা যে ডোজ, প্রথম 3টা ডোজ 1 মাস পর পর। খেয়াল করো ফার্স্ট ডোজের 1 মাস পরে সেকেন্ড ডোজ, সেকেন্ড ডোজের 1 মাস পরে থার্ড ডোজ, 1 মাস পর পর দিতে হয়। এবং দেখো চতুর্থ যে ডোজটা, এইটা প্রথম ডোজ থেকে 1 বছর পরে, প্রথম ডোজ থেকে 1 বছর পরে হচ্ছে চতুর্থ ডোজটা দিতে হবে। এবং 5 বছর, প্রথম ডোজ থেকে 5 বছর পরে যে বুস্টার ডোজটা দিতে হবে। তাহলে দেখো 4টা নরমাল ডোজ, একটা বুস্টার ডোজ। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো যে হেপাটাইটিসের যে ভ্যাকসিন এটার নাম হচ্ছে কোন ধরনের ভ্যাকসিন, এটা একটু কমেন্ট করবা। আমরা সবাই জানি পেন্টাভ্যালেন্ট। আর বুস্টার ডোজ দিতে হয় কয় বছর পর, এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো। দেখো 5 বছর পরে যে বুস্টার ডোজ দিতে হয়। হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট ডেঙ্গু। আমরা এখন ডেঙ্গু নিয়ে একটু পড়বো। ডেঙ্গু পড়ার পরে কিন্তু আমাদের মোটামুটি ভাইরাস নিয়ে পড়া কিন্তু শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই কমেন্ট করতেছো? পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট, ওকে থ্যাংক ইউ। 5 ইয়ার্স কাকুন কুন্ডু, তাবাসসুম মাহিন মিম, ঠিক আছে। অর্নি রয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাদের নাম আমার সামনে আসতেছে পড়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। ইনশাআল্লাহ তোমার নামও পড়ে ফেলবো খুব দ্রুতই। খেয়াল করো ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু হচ্ছে আমরা জানি ডেঙ্গুর যে রোগের কারণ এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস। এবং অ্যাজ ইউজুয়াল আগের মতো আমি বলছি যে ওই যে ভ্যাট বাদে বাকি সবই কিন্তু আরএনএ ভাইরাস। দেখো ডেঙ্গু হচ্ছে কি ভাইরাস? আরএনএ ভাইরাস। এরপরে দেখো ডেঙ্গুর বাহকের নাম কি? এডিস মশকি। আমরা সবাই জানি ডেঙ্গু হচ্ছে এডিস মশকির মাধ্যমে ছড়ায়, এডিস ইজিপ্টি। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ডেঙ্গু, এই ডেঙ্গুটাকে ভাইয়া বলা হয়, ডেঙ্গু যে জ্বর, এই জ্বরটাকে বলা হয় ভাইয়া ব্যাকবোন ফিভার। মানে তোমার ডেঙ্গু হইছে কিনা, হ্যাঁ ডেঙ্গু হইছে কিনা তুমি কিভাবে বুঝবা? নরমাল যে লক্ষণ, ধরো তুমি তো আর হসপিটালে যাওয়া ছাড়া তুমি টেস্ট করতে পারবা না। তাহলে ডেঙ্গু হইছে কিনা এটার প্রধানতম লক্ষণ হচ্ছে ভাইয়া তোমার মেরুদণ্ডে ব্যথা হবে। মেরুদণ্ডে ব্যথা, ব্যথা হচ্ছে প্রধানতম লক্ষণ। ভাই এত ব্যথা হবে, এই জন্য এই জ্বরটাকে বলে ভাইয়া হাড় ভাঙা জ্বর। মানে কি হাড় ভেঙে ভেঙে যাবে এরকম ফিল হবে, হাড় ভাঙা জ্বর বলা হয়, ব্যাকবোন ফিভার। তাহলে দেখো মানুষের ব্যাকবোন ফিভারের জন্য ফ্লাভি ভাইরাস, দ্যাট মিন্স এই যে ডেঙ্গু, ডেঙ্গু আমরা পড়ছি না, ডেঙ্গু একটা কি ভাইরাস? ফ্লাভি ভাইরাস। তাহলে ডেঙ্গুকে ভাই কিন্তু হাড় ভাঙা জ্বর বলা হয়, জাস্ট মাথায় রাখো। ঠিক আছে, রোগের লক্ষণ আমরা একটু রোগের লক্ষণটা পড়ি। দেখো তো আমরা আরো কিভাবে জানবো? ভাইয়া তোমার যদি ডেঙ্গু হয় নরমাল তোমার জ্বর হবে, এবং জ্বরটা কত? খেয়াল করো 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস দিবা নাকি ফারেনহাইট? ভাইয়া খেয়াল করতে হবে ফারেনহাইট কিন্তু। হ্যাঁ তোমার কিন্তু সত্য মিথ্যা টাইপের কোশ্চেনে 103 থেকে 105ই থাকবে, কিন্তু ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিব। তুমি তো 103 থেকে 105 পে, ইয়েস আমি পেয়ে গেছি 103 থেকে 105, আর কি লাগে? তুমি তো দেখাই দিবা, কিন্তু না, ভালো করে খেয়াল করবা 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। এবং খেয়াল করো ওই যে আমি যে কথাটা বলছিলাম মেরুদণ্ডের ব্যথা, পেশি, হাড়, সন্ধি, কোমর, তোমার দেখবা যে ব্যথা হবে, এবং এটাকে বলা হয় ভাইয়া হাড় ভাঙা জ্বর বা ব্যাকবোন ফিভার, যেটা আমরা একটু আগে করলাম। ভাইয়া সব থেকে মারাত্মক যদি বলি সেটা হচ্ছে এই দুইটা। ডেঙ্গু জ্বর তোমার যদি সাধারণ ডেঙ্গু হয় তাহলে নরমালি দেখবা সেরে যাবে, কিন্তু মারাত্মক দ্যাট মিন্স হিমোরেজিক ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু শক সিনড্রোম। ভাইয়া দেখো নামের মধ্যেই আছে হিমোরেজ,
এই হিমোরেজ মানে কি জানো? হিমোরেজ মানে হচ্ছে রক্তক্ষরণ হওয়া। তাহলে এই যে তোমার দেখবা না মাঝে মাঝে তোমরা খেয়াল করো ডেঙ্গু হলে দেখবা যে তোমার প্লাটিলেটের পরিমাণ কমে যায়। কখনো শুনছো কিনা ডেঙ্গু হলে কিসের পরিমাণ কমে যায়? প্লাটিলেটের পরিমাণ কমে যায়। হ্যাঁ, এবং এই প্লাটিলেটের পরিমাণ 1.5 লক্ষেরও নিচে নেমে যায়। ঠিক আছে, 1.5 লক্ষেরও নিচে নেমে যায়। প্লাটিলেটের পরিমাণ কত হয়? 1.5 লক্ষেরও নিচে। এবং তোমাদের জানা থাকার কথা ভাইয়া, নরমালি আমাদের মানুষের দেহে প্লাটিলেট থাকে কত? 2.5 থেকে 5 লাখ। রক্তের অধ্যায়ে পড়বো। তাহলে প্লাটিলেটের পরিমাণ কত? 1.5 লক্ষেরও নিচে নেমে যায় অণুচক্রিকার সংখ্যাটা। এবং হ্যাঁ বলো তো, সহজে একটু বোঝার চেষ্টা করো। অণুচক্রিকার কাজ হচ্ছে ভাইয়া রক্ত জমাট বাঁধতে সহায়তা করা। জানো তো সবাই, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে আমাদের এই যে দেহে যে রক্ত কোষগুলো আছে, এখানে যদি রক্ত জমাট না বাঁধে আর কখনো, তাহলে কি ওখানে রক্তক্ষরণ হতে শুরু হবে না? তাহলে দেখো অণুচক্রিকার পরিমাণ কমে গেল, দ্যাট মিন্স রক্ত জমাট আর বাঁধতেছে না, দ্যাট মিন্স রক্ত ক্ষরণ শুরু হয়েছে। হ্যাঁ দেখো, রক্তক্ষরণ নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা দিবে। হ্যাঁ, যদি রক্তক্ষরণ হতে শুরু করে, তখনই তোমার হিমোরেজিক ডেঙ্গু জ্বর। তখনই কি হবে বলো? হেমোরেজিক। এই দেখো আমার কথাগুলো লেখা আছে, রক্ত জমাট বাঁধতে পারে না, প্লাটিলেট ভীষণ ভাবে হ্রাস পায়। ভাইয়া আন্তরিক মানে অন্ত্রে রক্তক্ষরণ ঘটে। কোন ডেঙ্গু জ্বরে? হেমোরেজিক। শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। এবং ফার্স্ট লাইন দেখো লেখা আছে, রোগী দ্বিতীয়বার যদি ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয় তাহলে এই অবস্থা সৃষ্টি হয়, হেমোরেজিক। শিশুরা কি দ্বিতীয়বার যদি এই রোগে আক্রান্ত হয়? হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এই জন্য শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ব্যাপারটা বুঝছো তো? প্লাটিলেটের পরিমাণ কমে যায়, অ্যাজ এ রেজাল্ট কি হয়? রক্ত জমাট বাঁধতে পারে না, রক্তক্ষরণ শুরু হয়, আন্তরিক রক্তক্ষরণ, এবং দ্যাট মিন্স কি হয়? হেমোরেজিক ডেঙ্গু। ভাইয়া যখনই তোমার রক্তক্ষরণ শুরু হবে তখন রক্তে তোমার পর্যাপ্ত অক্সিজেন ভাইয়া তখন পাবে না, কারণ রক্তক্ষরণ শুরু হয়েছে, রক্তের অক্সিজেনের সাপ্লাই কমে যাবে। ভাইয়া রক্তে অক্সিজেনের সাপ্লাই যখন কমে যাবে তখনই তুমি শকে চলে যাবে, দ্যাট মিন্স তখনই তোমার বলা হয় ডেঙ্গু শক সিনড্রোম। তখন কিন্তু ভাই রোগীকে আর বাঁচানো যায় না। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো হচ্ছে সবচেয়ে মারাত্মক। আমি কিন্তু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। তাহলে ভাই সবাই কমেন্টে লিখে ফেলো আন্তরিক। টপিকটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। আর হচ্ছে আন্তরিক রক্তক্ষরণ কোথায় ঘটে এটা একটু আমাকে কমেন্টে জানাও। আন্তরিক রক্তক্ষরণ, একটু আমি বললাম রক্তক্ষরণ ঘটে কোন ধরনের ডেঙ্গু জ্বরে, এটা একটু আমাকে জানাও। ঠিক আছে, আমরা পরের টপিকে যাব। আচ্ছা, রোগ নির্ণয়। ভাই চিকিৎসাটাও ইম্পর্টেন্ট। দেখো চিকিৎসাটা অলরেডি আমরা পড়ছি। প্রথমেই ভাই তোমার ডেঙ্গু হয়েছে কিনা এটা তুমি হসপিটালে যাও তাহলে তোমাকে একটা টেস্ট দিবে ভাই, নাম হচ্ছে NS1 অ্যান্টিজেন টেস্ট। এবং এই টেস্টটা কিন্তু ভাইয়া 3 থেকে 5 দিন, মানে তোমার ডেঙ্গু যে জ্বর আসা 3 থেকে 5 দিনের মধ্যেই করতে হয়, তা না হলে কিন্তু এই টেস্টের রেজাল্ট ঠিকভাবে পাওয়া যায় না। তোমার ধরো ডেঙ্গু জ্বর হলো, তুমি 10 দিন পরে যে হসপিটালে হাজির হলে তোমাকে কিন্তু তখন এই টেস্টটা করে লাভ নাই, কারণ তোমার ডেঙ্গু হলেও ওই টেস্টটার রেজাল্ট পজিটিভ আসবে না, নেগেটিভ আসবে। ঠিক আছে, তাহলে টেস্টটার নাম কি বলো? NS1 অ্যান্টিজেন, যেটা 3 থেকে 5 দিনের মধ্যে করতে হয়। এবং তুমি যদি 10 দিন, এখন কথা আছে যে ভাই আমি 10 দিন পরে যে হাজির হলাম তখন কি আমাকে অ্যান্টিজেন টেস্ট করে তো আমি রেজাল্ট পাবো না, তাহলে তখন আমার কোন টেস্ট করতে হবে? হ্যাঁ, তখন হচ্ছে অ্যান্টিবডি টেস্ট করতে হয়, কি IgM অ্যান্টিবডি টেস্ট। ঠিক আছে, IgM দেখো তোমার এই টেস্টটা করে যদি দেখা যায় IgM এর পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পাইছে বা IgG এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে কি তোমার ডেঙ্গু হয়েছে। তাহলে দেখো তোমাকে প্রথমে যে টেস্টটা দেওয়া হবে সেটা হচ্ছে NS1 অ্যান্টিজেন টেস্ট, যেটা 3 থেকে 5 দিনের মধ্যেই করতে হবে, তা না হলে রেজাল্ট পাবো না আমরা ঠিকঠাক। যদি বেশি হয়ে যায় অ্যান্টিবডি টেস্ট, তাহলে দুইটা টেস্ট, NS1 অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। ভাই দেখো প্ল্যাটিলেট টেস্ট আমরা অলরেডি জানি 1.5 লক্ষেরও নিচে নেমে যাবে। আর কি সেল কালচার এগুলো একটু আমরা জানবো। ঠিক আছে ভাই, ডেঙ্গু হলে এই বলো নরমাল যদি জ্বর হয়, হ্যাঁ জ্বর গায়ে ব্যথা মানে কি? প্যারাসিটামল খাও। আমাদের একটা নরমাল ধারণা আছে না যে জ্বর গায়ে ব্যথা মানে কি খাইতে হবে? প্যারাসিটামল। তাহলে এটা কি তোমার বলে দেওয়া লাগবে? না, তুমি তো এমনি ডাক্তার। তাহলে দেখো জ্বর হলে কি খেতে দিতে হবে? প্যারাসিটামল। ডেঙ্গু জ্বরে তোমার ফার্স্ট ওষুধ হচ্ছে প্যারাসিটামল খাও। এখন যে কথাটা আমাকে জানতে হবে ভাইয়া, অ্যাসপিরিন এটা কি খাওয়ানো যাবে? না, ডেঙ্গু রোগীকে কখনো, কারণ আমরা জানি অ্যাসপিরিন কিন্তু ব্যথা নিবারক। ব্যথা নিবারণের জন্য আমরা তো পড়ছি যে ডেঙ্গুর প্রধান লক্ষণই হচ্ছে ব্যথা, মেরুদণ্ডের ব্যথা। তাহলে কথা আছে অ্যাসপিরিন, ভাই অ্যাসপিরিন তো ব্যথা নিবারণও করে, তাহলে অ্যাসপিরিন কেন দেওয়া যাবে না? কারণ হচ্ছে ভাইয়া এই অ্যাসপিরিন হচ্ছে প্লাটিলেটের পরিমাণ আরো কমায় দেয়, তাহলে বলো প্লাটিলেট এমনিই কম, তুমি অ্যাসপিরিন খাওয়াই দিলা রোগীকে যে ব্যথাটা কমে যায়,
তাহলে বলতো হিতে বিপরীত হয়ে যাবে না? প্লাটিলেট এমনি কম আছে, আরো কমে যাবে কিন্তু, ঠিক আছে, আরো রক্তক্ষরণ হওয়া শুরু করবে, রোগী কিন্তু মারা যেতে পারে। তাহলে অ্যাসপিরিন খাওয়ানো যাবে না। ভাই কিভাবে মনে রাখবো? দেখো নামের মধ্যে অ্যাসপিরিন ন আছে, তার মানে কি খাওয়ানো যাবে না? অ্যাসপিরিন খাওয়ানো যাবে না। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো, ডেঙ্গু হলে তুমি রোগীকে কি খাওয়াবা? সবাই কমেন্টে লিখে ফেলো, ডেঙ্গু হলে রোগীকে তুমি কি ওষুধ খাওয়াবা? প্রথমে প্যারাসিটামল, ঠিক আছে। আর নরমালি ডেঙ্গু হলে তোমার প্রচুর পরিমাণে পানি খেতে দিতে হবে তাকে, ডাবের পানি, এগুলো তো আছে, ঠিক আছে, এগুলো একটু খেতে দিবা। দেখো কোভিড-19 নিয়ে আমরা অলরেডি পড়ছি, আর দেখো লক্ষণটা একটু পড়বো। লক্ষণ হচ্ছে, আর তোমরা সবাই জানো কোভিড-19 এর ক্ষেত্রে 14 দিনের একটা হোম কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। কারণ কি? 14 দিনের মধ্যেই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। আর হচ্ছে লক্ষণগুলো পড়বো, নরমাল কথাবার্তা, জ্বর হবে, কাশি হবে, শ্বাসকষ্ট, এটা ট্রিপল স্টার দাও, ঠিক আছে। দেখো কোভিড-19 হলে কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয়, খেয়াল করো কোভিড-19 এর কারণে আক্রান্ত অঙ্গ কোনটা? টার্গেট অঙ্গ হচ্ছে শ্বসন তন্ত্র। দেখো শ্বসন তন্ত্র তোমার হচ্ছে কি দুর্বল করে দিবে। খেয়াল করো, দুর্বল ব্যক্তির, দ্যাট মিন্স বয়স্ক, যাদের পূর্ব থেকে ডায়াবেটিস আছে, কিডনি আছে, হার্টের রোগী, ঠিক আছে, কিডনির সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোভিড-19 খুব প্রবলেম ক্রিয়েট করে। এবং তোমরা দেখছো কিনা, কোভিড যাদের হয়েছে, যারা একটু ধরো তরুণ বয়সে, যাদের বয়স কম, তাদের কিন্তু কোভিড হইলেও কি তারা রিকভারি করতে পারছে। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, দ্যাট মিন্স ডায়াবেটিসের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের পেশেন্ট, এদের ক্ষেত্রে কিন্তু কি সমস্যা হয়। কারণ কি? কারণ এদের পরবর্তীতে নিউমোনিয়া হয়ে যায়, ঠিক আছে, এবং তার তখন ভেন্টিলেশনের প্রয়োজন হয়, অক্সিজেনের। জাস্ট কমেন্টে তোমরা লিখে ফেলো যে কোভিড এর কারণে যে টার্গেট অঙ্গ, সেটার নাম কি? শ্বসন তন্ত্র। কোভিড এর যে টার্গেট অঙ্গ নাম কি বলো? শ্বসন তন্ত্র। এটা একটু কমেন্টে লিখে ফেলো, ব্যাস এতটুকু জানলেই হবে। দেখো আমরা সবাই জানি যে কোভিড এর যে টেস্টটার নাম হচ্ছে আরটি-পিসিআর টেস্ট। টেস্টের নাম কি? আরটি-পিসিআর। ভাই আমি ফুল নেমটা বলছিলাম, মনে আছে? রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে কোভিড এর টেস্টের নাম কি? আরটি-পিসিআর। দেখো তো সংক্রমণ ইতিহাসের মধ্যে বাংলাদেশে প্রথম কোভিড শনাক্ত করা হয় 8 মার্চ 2020। ভাইয়া আর বৈশ্বিক মহামারী, দ্যাট মিন্স প্যান্ডেমিক, মনে আছে? প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে হচ্ছে সারা বিশ্ব জুড়ে যেটা ছড়ায়। তাহলে প্যান্ডেমিক রূপে ঘোষণা করে কবে? 11 মার্চ 2020, ঠিক আছে। দুইটা লাইন, 8 মার্চ আর 11 মার্চ। বাংলাদেশ মনে রাখবো 8 মার্চ, আর হু হচ্ছে 11 মার্চ। দুইটা একটু কমেন্ট করে ফেলো যে বাংলাদেশ কবে? 8 মার্চ, আর হু বলছে কবে? 11 মার্চ। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় 8 মার্চ, হু বলছে 11 মার্চ। সবাই কমেন্টে লিখে ফেলো। দেখো এরপর আমরা আমাদের ভাইরাস কিন্তু পড়া শেষ, ঠিক আছে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু পড়া শেষ। ওকে, শ্বসনতন্ত্র, ঈশা জামান বলছে আরটি-পিসিআর, জগন্নাথ মন্ডল, হ্যাঁ তোমাকে আমি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিয়েছি, আমাকে থ্যাংক ইউ জানাও কমেন্টে। আচ্ছা, আবু সাইদা, ইভামনি, সুমাইয়া আহমেদ, অপসরি, ওকে, ঠিক আছে, আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়া শেষ। তোমরা সবাই কমেন্ট করতে থাকো। ম্যালেরিয়াটাও পড়তে হবে, ম্যালেরিয়াটা খুব ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে আমরা মানে খুব তাড়াতাড়ি, আর হয়তোবা 30-40 মিনিট আমি ক্লাস নিব। এবং আমার মানে তোমাদের প্রতি একটা ইনস্ট্রাকশন থাকবে ভাইয়া, যেহেতু চ্যাপ্টারটা একটু কঠিন, হ্যাঁ আমরা অনেকেই অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করো, তাহলে দেখবো অনেক কিছুই জানতে পারবা। তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তুমি মনে করতেছো যে তুমি পারবা, আসলে কিন্তু এতটা সহজ নয় এই চ্যাপ্টারটা, ঠিক আছে। যাই হোক, কথা বাড়াবো না। ম্যালেরিয়া পরজীবী, খেয়াল করো ভাই, ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে প্রথমে পড়া লাগবে যে মোট কয়টা প্রজাতি বিভিন্ন প্রাণীতে রোগ ছড়ায়। ভাই 60টা প্রজাতি। 60টা প্রজাতি হচ্ছে বিভিন্ন প্রাণীতে, শুধু মানুষ না, বিভিন্ন প্রাণীতে রোগ ছড়ায়। তবে মানুষের রোগ ছড়ায় হচ্ছে ভাই 4টা প্রজাতি। তাহলে দেখো দুইটা ইনফরমেশন, ম্যালেরিয়া যে পরজীবী, এটা বিভিন্ন প্রাণীতে রোগ ছড়ায় হচ্ছে 60টা প্রজাতি, মানুষের রোগ ছড়ায় হচ্ছে 4টা প্রজাতি। এটা একটু জানা লাগবে ভাইয়া। পোষক, খেয়াল করো দুই ধরনের পোষক আছে। দেখো এখান থেকে ভাই কোশ্চেন হবে কিন্তু খুবই স্পেসিফিক, আমি কোশ্চেন গুলো একটু বলবো। দেখো তোমাকে যদি বলে যে ম্যালেরিয়া যে পরজীবীটা, বলতো প্রথম কোন পোষকে থাকে? কোন পোষক দেহে থাকে? মশার দেহে থাকে। বলো, মশা যখন আমাদের দেহে এসে কামড়ায়, তখন ওই যে ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়া যে তোমার যে ভাইরাসটা আমাদের দেহে ঢোকায়, ম্যালেরিয়ার যে পরজীবীটা, ওইটা কি? ওইটা আমাদের দেহে চলে আসে। তাহলে বল প্রাথমিক পোষক কোনটা ছিল? মশকি। আর সেকেন্ডারি পোষক কোনটা? মানুষ। তাহলে দেখো প্রাথমিক পোষক হচ্ছে মশকি বা প্রাইমারি পোষক, আর সেকেন্ডারি হচ্ছে মানুষ। কিন্তু আমি যদি অর্থনৈতিক ক্ষতির কথা বলি, তাহলে মানুষই হচ্ছে মুখ্য। এই কারণ আমাদের যদি ম্যালেরিয়া হয়, তাহলে আমরা কি মশারে কোলে করে হসপিটালে নিয়ে যাব? না, তো আমরা নিজেরা হসপিটালে। অর্থনৈতিক ক্ষতি হলে কার হবে? মানুষের হবে। তাহলে অর্থনৈতিক ক্ষতির বিচারে ঠিক উল্টা, মানুষই হচ্ছে মুখ্য আর মশকি কি? গৌণ।
ঠিক আছে, তাহলে নরমালি যদি বলি মশকি হচ্ছে প্রাইমারি আর মানুষ হচ্ছে সেকেন্ডারি, আর অর্থনৈতিক ক্ষতি বললে উল্টা, মানুষ হচ্ছে প্রাইমারি বা মুখ্য আর মশকি হচ্ছে গৌণ। ব্যাস, তাহলে সবাই কমেন্ট করে ফেলো যে মুখ্য পোষক কোনটা, নরমালি মুখ্য পোষক কোনটা আর গৌণ পোষক কোনটা, মুখ্য কোনটা, নরমালি মুখ্য কোনটা, গৌণ কোনটা, কমেন্টে লিখে ফেলো। এরপরে দেখো ভাইয়া প্লাজমোডিয়াম হচ্ছে একটা অন্তঃকোষীয় রক্ত পরজীবী। অন্তঃকোষীয়টা বল করো, কারণ অপশনে দিয়ে দিবে, সত্য মিথ্যা টাইপের কোশ্চেনে দিবে অন্তঃকোষীয় না বহিঃকোষীয়। ভাইয়া অন্তঃকোষীয়, খেয়াল করো এটা আমাদের দেহের ভিতরে ঘটে, তাহলে অন্তঃকোষীয় পরজীবী। ম্যালেরিয়া কি বলে একটা, প্লাজমোডিয়াম হচ্ছে একটা অন্তঃকোষীয় পরজীবী, এটা একটু মনে রাখবো। ভাইয়া দেখো তো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যে আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা নাম কি, স্পোরোজয়েড। আক্রমণকারী দশা বা বিষাক্ত দশার নাম কি, স্পোরোজয়েড। ভাইয়া আবিষ্কারক, খেয়াল করো লেভেরন। লেভেরন হচ্ছে প্রথম ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেন, এটা একটু জানবো। আর দেখো সংক্রমণ ইতিহাস, তাহলে আমরা এই জিনিসটা জানলাম যে আক্রমণকারী দশা বা বিষাক্ত দশার নাম কি ভাইয়া বলো, স্পোরোজয়েড। দ্যাট মিন্স আমাদের দেহে যে দশাটা সর্বপ্রথম আমাদের দেহে আত্মপ্রকাশ করে, দ্যাট মিন্স কোনটা, স্পোরোজয়েড, আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা। তাহলে সবাই কমেন্ট এটাও লিখে ফেলো, আক্রমণকারী দশা বা বিষাক্ত দশার নাম কি, স্পোরোজয়েড। হ্যাঁ, সংক্রমণ ইতিহাস, খেয়াল করো অনুপম পর্যাবৃত্ত জ্বর। দেখো অনেকগুলো নাম আছে, নামগুলো একটু পড়বা, জলা জ্বর, রোমান জ্বর, রোমান সাম্রাজ্য যে কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এই জ্বরের, ম্যালেরিয়ার কারণে। তাহলে রোমান জ্বর, জলা জ্বর, পর্যাবৃত্ত জ্বর। হ্যাঁ মনে আছে হাড় ভাঙা জ্বর কোনটা ছিল, হাড় ভাঙা জ্বর কোনটা ছিল, হাড় ভাঙা মানে কি, হাড়ে ব্যথা হবে, একটু মনে করে কমেন্ট করে ফেলো তো, হাড় ভাঙা জ্বর কোনটা ছিল, এটা একটু কমেন্ট করে ফেলো। ভাইয়া ম্যালেরিয়া হলে দেখো আরবিসি ধ্বংস হয়ে যায়, লোহিত রক্তকণিকা ধ্বংস করে। তাহলে আমরা বলতো আমাদের যখন ডেঙ্গু হয়েছিল ভাইয়া, ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটিলেটের পরিমাণ কমে গেছিল, বাট আরবিসির পরিমাণ কমে যাবে, দ্যাট মিন্স লোহিত রক্তকণিকা ধ্বংস হবে কোথায় ভাই বলো, ম্যালেরিয়াতে। ঠিক আছে, এটা একটু আমরা পড়বো ভাই, টপিক 24 এ আসবো। দেখো ম্যালেরিয়া পরজীবীর বিভিন্ন প্রজাতি, দ্যাট মিন্স যে 4টা প্রজাতি আছে। দেখো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে, আর কি আছে, প্লাজমোডিয়াম ওভেলি। ভাইয়া ভাইভ্যাক্সটা আমরা পড়বো হচ্ছে একটু ভুল ভাবে, পড়বো হচ্ছে বাইভ্যাক্স। কিভাবে পড়বো, বাইভ্যাক্স, একটু ভুল ভাবে পড়বো, ভাইভ্যাক্স না পড়ে আমরা পড়বো হচ্ছে বাইভ্যাক্স। হ্যাঁ দেখো দুইটা ব আছে, দুইটা ব, তাহলে এভাবে পড়বো, সুপ্তিকাল হবে ভাইয়া 12 থেকে 20, 12 থেকে 20। দেখো এখানেও দুইটা ব, তাহলে প্লাজমোডিয়াম বাইভ্যাক্স রোগটার নাম হচ্ছে বিনাইন। দেখো এখানেও ব আছে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে দেখো সুপ্তিকালটা কত, 12 থেকে 20। তাহলে মনে থাকবে সবার, প্লাজমোডিয়াম বাইভ্যাক্স দুইটা ব, 12 থেকে 20 সুপ্তিকাল, আর বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। হ্যাঁ প্লাজমোডিয়াম ওভেলি, দেখো ওভেলি হচ্ছে মৃদু, ওভেলি কি বলো, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, এবং এইটার সুপ্তিকাল হবে বাইভ্যাক্স থেকে একটু কম, 11 থেকে 16। দেখো 12 থেকে 20, 11 থেকে 16। আমি আবার বলি, বাইভ্যাক্স হবে 12 থেকে 20, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, আর ওভেলি হবে একটু কম, 11 থেকে 16। ভাই দেখো তো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, দেখো মনে রাখবো ফ্যালসিপেরাম তাই 15, ফ্যালসিপেরাম এর শক্তিকাল হবে 15, 8 থেকে 15, পেরাম 15, পেরাম হবে 8 থেকে 15, মনে থাকবে। ভাইয়া বলো তো সব থেকে শক্তিকাল বেশি কার, সব থেকে শক্তিকাল বেশি কোন পরজীবী, মনে রাখবো যেটা নামের সাথে মিল আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। দেখো নামের সাথে ম্যালেরিয়া পড়তেছি না, তাহলে দেখো নামের সাথে মিল রেখে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার যে পরজীবী শক্তিকাল সবচেয়ে বেশি, 18 থেকে 40, এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে আমরা একটু বলে ফেলি, প্রথমে পড়ছি বাইভ্যাক্স 12 থেকে 20, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ওভেলি হচ্ছে মৃদু, ফ্যালসিপেরাম তাই 15, 8 থেকে 15, আর সবথেকে শক্তিকাল বেশি কার যেটা নামের সাথে মিল আছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো, কোন পরজীবীর শক্তিকাল সবথেকে কম, কোন পরজীবীর শক্তিকাল সবচেয়ে কম, বলো সবাই কমেন্টে লিখে ফেলবা, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা শক্তিকাল কি সবচেয়ে কম, 8 থেকে 15, পেরাম তাই কত 15। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আমাদের এটা হয়ে গেল, এরপরে চলে যাব টপিক 25। ভাই দেখো ম্যালেরিয়া জ্বর, ম্যালেরিয়া জ্বর হচ্ছে রোগের লক্ষণ। দেখো ম্যালেরিয়া জীবাণু সংক্রমণের ক্ষেত্রে আমাদের প্রথমে পড়তে হবে কত ঘন্টা পর পর জ্বর আসে, 48 ঘন্টা। জ্বর কত পর্যন্ত ওঠে, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট, 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা ঠিক আছে, ফ্যালসিপেরাম, অনেক কমেন্ট আসতেছে, ঠিক আছে কমেন্ট করতে থাকো। 100 ভাই তাহলে বলো তো ডেঙ্গুর ক্ষেত্রে,
ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু জ্বরটা কত ছিল 103 থেকে 105। ভাই ম্যালেরিয়ার হয়েছে 104 থেকে 106, 104 থেকে 106। এটা একটু করব ভাইয়া। দেখো আমরা একটু আগে পড়লাম ম্যালেরিয়ার ক্ষেত্রে কি ধ্বংস হয়ে যায়, আরবিসি ধ্বংস হয়ে যায়। ভাই আরবিসির পরিমাণ যদি কমে যায় তাহলে কি দেখা দিবে, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দিবে। ঠিক আছে, এটা একটু গোল করে রাখবো। ভাই দেখো তো আমরা কিভাবে ম্যালেরিয়া হয়েছে এটা নির্ণয় করব। রোগ নির্ণয় করা যায় দুইটা ভাবে, রক্তে বা আরবিসি তে সাফনার্স দানার উপস্থিতি দেখে আর আইসিটির মাধ্যমে। ভাই আইসিটি মানে কি, আইসিটি মানে কি ভাই, তোমরা যে সাবজেক্টটা পড়েছো এটা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি না ভাই, এই আইসিটি মানে হচ্ছে কিন্তু ইমিউনোক্রোমাটোগ্রাফি। আইসিটি মানে কি বলো, ইমিউনোক্রোমাটোগ্রাফি। তাহলে ম্যালেরিয়া শনাক্ত করা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে আইসিটি দ্যাট মিন্স ইমিউনোক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে রক্তে কি দানা দেখে, সাফনার্স দানা। সবাই কমেন্টে লিখে ফেলো ম্যালেরিয়া শনাক্ত করা হয় কি দেখে, সাফনার্স দানা। কমেন্টে সবাই লিখো সাফনার্স দানা, এটা একটু কমেন্ট দেখতে চাই আমি। আচ্ছা অনেকে কমেন্ট করছে ভাইয়া পরীক্ষা খারাপ, ভালো দেওয়ার পরও আমার মার্ক কম আসতেছে, এটা নিয়ে আমি ক্লাসের শেষে বলবো যে তুমি কিভাবে আর কি মার্কটা বাড়াবা। তাহলে দেখো আমরা আবার একটু পড়ে আসি টপিক 26। দেখো মানব দেহে কোন ধরনের জনন হয়, অযৌন জনন, আর মশকির দেহে ভাইয়া হয় হচ্ছে যৌন জনন। একটু পড়তে হবে, মানব দেহে হচ্ছে অযৌন জনন আর মশকির দেহে কি জনন, যৌন জনন। আমরা সবাই জানি এগুলা, আমরা একটু তাড়াতাড়ি যাব। এরপরে দেখো আমাদের হেপাটিক সাইজোগনি। ভাই হেপাটিক মানেই হচ্ছে যকৃৎ। হেপাটিক মানে কি, যকৃৎ। হেপাটিক কোষ যকৃতে থাকে। হেপাটিকের দুইটা ভাগ, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা কি এক্সো এরিথ্রোসাইটিক। হ্যাঁ দেখো তো এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইট মানে কি, এরিথ্রোসাইট মানে কোথায় হবে, লোহিত রক্তকণিকা। এরিথ্রোসাইট মানে তো আরবিসি, এরিথ্রোসাইট মানে কি আরবিসি। তাহলে এরিথ্রোসাইটিক সাইটোগনি কোথায় হবে, কোশ্চেন আসবে লোহিত রক্তকণিকায়। আর হেপাটিক সাইটোগনি কোথায় হবে, যকৃতে। হেপাটিক মানে যকৃৎ। ওকে, এটা একটু জানবো। এরপরে দেখো গ্যামেটোগনি কোথায় হবে, ক্রপের ভিতরে। ভিতরে গোল করতে হবে স্পোর, এই স্পোর হবে, স্পোরোগনি হবে হচ্ছে বহিঃপ্রাচীরে। স্পোরোগনি কোথায় হবে, বহিঃপ্রাচীরে। মনে রাখবে হবে স্পোর, স্পোর থাকে বাইরে আর গ্যামেট থাকে ভিতরে। গ্যামেট ভিতরে, স্পোর বাইরে। তাহলে স্পোরোগনি হবে বহিঃপ্রাচীরে আর গ্যামেটোগনি হবে ভিতরে। ঠিক আছে, জাস্ট এতটুকু একটু মনে রাখবো। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো গ্যামেট, গ্যামেটোগনি কোথায় হবে, ক্রপের ভিতরে না বাইরে। গ্যামেটোগনি কোথায় হবে, ক্রপের ভিতরে। এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো। দেখো হেপাটিক সাইজোগনি যেটা আমাদের জানা লাগবে, খেয়াল করো এখানে ভাইয়া মনে আছে সবার, আমরা পড়ছিলাম যে আক্রমণকারী দশা, আক্রমণকারী দশা বা বিষাক্ত দশার নাম কি ভাইয়া বলো তো। আক্রমণকারী দশা বা বিষাক্ত দশার নাম হচ্ছে স্পোরোজয়েড। মনে আছে সবার, স্পোরোজয়েডকে কি বলা হয়, আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা। ভাইয়া বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা কাকে বলে, সাইজন। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা কাকে বলে, সাইজন। ঠিক আছে, এটা একটু জানবো। তাহলে দেখো এখানে লেখা আছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা হচ্ছে সাইজন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে খেয়াল করো এই যে হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে ভাইয়া 7 থেকে 10 দিন সময় লাগে। কতদিন সময় লাগে, 7 থেকে 10 দিন। তাহলে হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে কতদিন সময় লাগে, 7 থেকে 10 দিন। ভাইয়া আমরা একটু আগে পড়লাম ভাইয়া আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা ছিল স্পোরোজয়েড, আর অত্যন্ত ক্ষণস্থায়ী দশা হচ্ছে ট্রফোজয়েড। তাহলে অত্যন্ত ক্ষণস্থায়ী দশার নাম কি, ট্রফোজয়েড। ভাইয়া দেখো নাম দেখেই বোঝা যায়, সিগনেট রিং, রিং মানে তো আংটি, তাহলে সিগনেট রিং কিসের মতো হবে, আংটির মতো। ঠিক আছে ভাই, একটু আগে আমরা পড়লাম ম্যালেরিয়া শনাক্ত করা হয় কি দেখে, সাফনার্স দানা দেখে। ভাইয়া কিন্তু কোশ্চেন হবে সাফনার্স দানার উপস্থিতি দেখা যায় কোন দশায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড, ট্রিপল স্টার। সাফনার্স দানা এর উপস্থিতি দেখা যায় কোন দশায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড। এটা এইভাবে একটা কোশ্চেন হতে পারে, অথবা কোশ্চেন হতে পারে যে তোমার কোন দশায় ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়, অ্যানসার কি, অ্যামিবয়েড ট্রফোজয়েড। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি কয়েকটা কোশ্চেন একটু বলি। প্রথমে আমরা পড়ছি আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা হচ্ছে স্পোরোজয়েড, ক্ষণস্থায়ী দশা হচ্ছে ট্রফোজয়েড, ম্যালেরিয়া শনাক্ত হয় হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড, আবার সাফনার্স দানাও দেখা যায় কোথায়, অ্যামিবয়েড ট্রফোজয়েড। ভাই সাইজনকে বলছি বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। ভাইয়া বলতো ম্যালেরিয়ার কারণে জ্বর আসে, আমরা সবাই জানি ম্যালেরিয়ার কারণে জ্বর আসে, অনেক জ্বর আসে, কত 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট, তাই না, অনেক জ্বর আসে না ভাইয়া। এভাবে মনে রাখবা, ম্যালেরিয়া জ্বর যদি তোমার আসে তাহলে তুমি মরে যাবা। কি হবে, মরে যাবে। তাহলে জ্বর আসলে কি হবে, মরে যাবে। দ্যাট মিন্স কি, জ্বর আসবে কোন দশায়, মেরোজয়েড দশায়। দেখো আমার সাথে মিল আছে, মরে যাবে, মেরোজয়েড। আবার কেউ মোয়ে মোয়েতে চলে যেও না, ঠিক আছে। তোমাদের একটা গান খুব ভাইরাল হয়েছে না, মোয়ে মোয়ে, ঠিক আছে। তো ওইখানে দেখো আমরা জাস্ট পড়বো জ্বর আসলে মরে যাবে, জ্বর আসলে কি হবে,
মরে যাবে, দ্যাট মিন্স জ্বর আসবে মেরোজয়েড দশায়। ঠিক আছে ভাইয়া, রোজেট মানে কি? ভাইয়া রোজেট মানে হচ্ছে, রোজ মানে হচ্ছে গোলাপ, রোজ মানে কি বললাম? গোলাপ। তাহলে রোজেট হচ্ছে গোলাপের পাপড়ির ন্যায় যে দশাটা, এটাকে বলা হয় রোজেট। ঠিক আছে, দেখো মানুষের রক্তে গ্যামেটোসাইট কত দিনের বেশি বাঁচে না? 7 দিনের বেশি বাঁচে না। তাহলে ভাই এটা যদি হয়ে থাকে কমেন্টে সবাই লিখে ফেলো তো অত্যন্ত ক্ষণস্থায়ী দশা কোনটা ছিল, এটা একটু কমেন্টে আমাকে জানাবা। আর জানাবা ভাইয়া যে জ্বর আসবে, জ্বর আসবে কোন দশায়? জ্বর আসলে কি হবে? মরে যাবে। তাহলে এবার একটু মনে করে লিখে ফেলো জ্বর আসে কোন দশায়, এটা একটু লিখবা। আর লিখবা হচ্ছে অত্যন্ত ক্ষণস্থায়ী দশা কোনটা। ভাইয়া বলতো রোজেট আমরা কি করছিলাম? গোলাপের পাপড়ির ন্যায়, সিগনেট রিং হচ্ছে আংটির মতো, মনে আছে? ভাইয়া দেখো তো গ্যামেটোসাইট কত দিনের বেশি বাঁচে না? 7 দিনের বেশি। ব্যাস এতটুকু জানলেই হবে। আচ্ছা কমেন্ট দেখবো। ট্রফোজয়েট, এই আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না, আমি কিন্তু কমেন্ট দেখতেছি। এটা কে? মিম, মেহেদি ভাইয়া মোয়ে মোয়ে, না এরকম কিছু বলা যাবে না। ঠিক আছে, তাহলে মরে যাবে, মরে যাবে জ্বর আসলে। জ্বর আসবে কোন দশায়? মেরোজয়েড দশায়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা চলে যাব ভাইয়া, দেখো তো টপিক 29, টপিক 29 এ চলে যাব। হ্যাঁ টপিক 29 দেখো গ্যামেটোগনি। ভাই আমরা অলরেডি, তুমি কমেন্ট করছিলা গ্যামেটোগনি হয় মশকির ক্রপের ভিতর। কোথায় বলো? মশকির ক্রপের ভিতর, এটা অলরেডি কমেন্ট করছিলা। ঠিক আছে, এইটুকু একটু জানলেই হবে। আর দেখো এখানে বেশ কয়েকটা কথা আছে, ওসিস ওকিনেট, জাস্ট তোমার কি কোথায় কোথায় হয় একটু পড়ে ফেলবা। ঠিক আছে, দেখো তো স্পোরোগনি, স্পোরোগনিতে কয়েকটা টার্ম আছে খুব ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে। ভাই স্পোরোগনি, ফার্স্ট কথা হচ্ছে স্পোরোগনি কোথায় হয়? ভাই মনে আছে স্পোরোগনি কোথায় হয়? যদি মনে থেকে থাকে কমেন্টে লিখে ফেলো তো গ্যামেটোগনি কোথায় হয়, স্পোরোগনি কোথায়, সবাই কমেন্টে লিখো। আচ্ছা দেখো তো স্পোরোগনির ক্ষেত্রে জানতে হবে ওসিস থাকে কয়টা? 50 থেকে 500টা। কয়টা ওসিস থাকে? 50 থেকে 500। খুব ইম্পর্টেন্ট, সংখ্যা ভিত্তিক তথ্য একটু জানতে হবে। ওসিস থাকে 50 থেকে 500। ঠিক আছে ভাই, স্পোরোজয়েড থাকে 10,000। স্পোরোজয়েড থেকে কয় হাজার? 10,000। ভাই ওসিস পরিণত হতে সময় লাগে 10 থেকে 20। ভাই আমি যদি পুরা লালা গ্রন্থির কথা বলি, যে পুরা লালা গ্রন্থিতে কয় লাখ স্পোরোজয়েড থাকে? 3,26,000। তাহলে বলতে পারো ভাইয়া একটা ওসিসে থাকে 10,000 স্পোরোজয়েড, আর পুরা লালা গ্রন্থিতে থাকে 3,26,000। তাহলে আমরা চারটা জিনিস পড়লাম, আমি একটু রিপিট করি। ওসিস থাকে 50 থেকে 500টা, ওসিস থাকে 50 থেকে 500টা। পুরা মশকির লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েড থাকে। একটা ওসিস্টে 10,000 স্পোরোজয়েড থাকে, আর পরিণত হতে 10 থেকে 20 দিন সময় লাগে। জাস্ট পড়ে একটু নিজে নিজে ধরার চেষ্টা করবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আগের কমেন্টটা কি সবাই করছো? এই কমেন্টটা করা হয়ে গেলে এটা বলো, সবাই বলো যে ওসিস পরিণত হতে কতদিন সময় লাগে। সবাই কমেন্টে এটা লিখো, ওসিস পরিণত হতে কতদিন সময় লাগে এটা আমাকে জানাবা। আর হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে কতদিন ছিল? হেপাটিক সাইজোগনি একটু কমেন্টে লিখে ফেলো, হেপাটিক সাইজোগনি সম্পন্ন হতে কতদিন সময় লাগে। আর হচ্ছে তোমার কি বলো, আর হচ্ছে ওসিস পরিণত হতে কতদিন সময় লাগে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপর আমরা যেটা পড়বো যৌনক্রম। ভাই এখান থেকে আসবে কি জানো? ডিপ্লয়েড দশা কোনটা কোনটা? ডিপ্লয়েড দশা। ভাই দেখো তো ডিপ্লয়েড দশা আছে তিনটা, জাইগোট, ওসিস্ট আর ওকিনেট। ভাই ডিপ্লয়েড দশা মানে জানো তো n নাকি 2n? ডিপ্লয়েড দশা মানে হচ্ছে 2n। তাহলে বলো তো এই তিনটা বাদে বাদ বাকি যা আছে সব কি? হ্যাপ্লয়েড। তাহলে স্পোরোজয়েড কি হবে? n। স্পোরোজয়েড কি দশা? আক্রমণকারী দশা বা বিষাক্ত দশা, মনে আছে? ট্রফোজয়েড ছিল অত্যন্ত ক্ষণস্থায়ী দশা, এটাও কি? n। সাইজন হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এটাও কি? n। মনে আছে? তাহলে এই তিনটা বাদে বাদ বাকি যা আছে সব n। তাহলে কোশ্চেন আসবে নিচের কোনটা ডিপ্লয়েড দশা নয়? ভাই তাহলে মুখস্থ রাখতে হবে জাইগোট, ওসিস্ট, ওকিনেট। সবাই কমেন্টে এটাও লিখে ফেলবা। ঠিক আছে, অনেক বেশি কমেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ কমেন্ট একটু লিখো ভাই, তাহলে কি হবে যে তোমার পড়াটা এখানে মুখস্থ হয়ে যায়। একবার লিখলে একবার টাইপ করলে মুখস্থ হয়ে যায়। ডিপ্লয়েড দশা তিনটা আছে, কি কি বলো? জাইগোট, ওসিস্ট, ওকিনেট। এই তিনটা জিনিস একটু লিখবা। ঠিক আছে, দেখো টপিক 32 আমাদের কিন্তু ম্যালেরিয়া পড়া কিন্তু শেষ। ম্যালেরিয়া পড়াও কিন্তু শেষ। দেখছো ম্যালেরিয়া কিন্তু বেশি পড়া না, ভাইরাসে অনেক পড়া ছিল। দেখো আচ্ছা খেয়াল করো টপিক 32 এ কি আছে? ম্যালেরিয়ার সংক্রমণ। প্রথমে আমাদের পড়া লাগবে প্লাজমোডিয়াম। দেখো প্লাজমোডিয়াম ভাইরাক্সের যে গ্যামেট, এটা 7 দিনের বেশি বাঁচে না। কিন্তু ফ্যালসিপেরাম এই নামের মধ্যে আছে প্যারা, ফ্যালসিপেরাম না, তাহলে অনেক বেশি প্যারা দিবে না। দেখো এত দিন বাঁচে, কতদিন বাঁচে দেখছো? 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন পর্যন্ত বাঁচে। তাহলে মনে রাখবে এভাবে, সবচেয়ে বেশি বাঁচে হচ্ছে কোনটা? যেটা প্যারা দেয়, ফ্যালসিপেরাম। কতদিন বাঁচে? 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন। ভাইয়া এটা ট্রিপল স্টার, ম্যালেরিয়ার টিকা। ম্যালেরিয়ার টিকা, টিকা এর নাম কি বলতো? মস্কিউরিক্স।
বা আরটিএসএস। ম্যালেরিয়া টিকার নাম কি? মসকিউরিক্স বা আরটিএসএস। ঠিক আছে, ম্যালেরিয়া টিকা। তাহলে সবাই কমেন্ট করে ফেলো ম্যালেরিয়া টিকার নাম কি? মসকিউরিক্স বা আরটিএসএস। ঠিক আছে, দেখো তো ডোজ কয়টা? ডোজ হচ্ছে 4টা। ডোজ কয়টা? 4টা। মনে রাখো ম্যালেরিয়ার যে ওষুধ, ওষুধের নামের মধ্যে কুইন থাকবে। ওষুধের নামের মধ্যে কি থাকবে? কুইন থাকবে। ঠিক আছে, ম্যালেরিয়া দেখো ওষুধ হচ্ছে, দেখো কুইনাইন, নামের মধ্যে কুইন আছে। এরপরে দেখো নিভাকুইন, ক্লোরোকুইন, কেমোকুইন। খেয়াল করছো? তাহলে ম্যালেরিয়ার যে ওষুধগুলা নামের মধ্যে সব কি আছে? কুইন থাকবে। ঠিক আছে, তাহলে প্রধান ওষুধ কোনটা বলতো? কুইনাইন। ঠিক আছে, সিনকোনা গাছ থেকে তৈরি করা হয়, সিনকোনা গাছ। আর প্রতিরোধ কিভাবে করা হয়? হ্যাঁ, ওই যে আমরা মাঝে মাঝে দেখি না, ওই যে তোমার রাস্তাঘাটে তোমার একটা লোক এরকম ভাবে মেশিন নিয়ে সাদা ধোঁয়া ছেড়ে দিয়ে যায় ড্রেনে ড্রেনে। ওই যে সাদা ধোঁয়া, দেখো এই যে মশনকোল নিধন করার জন্য কিন্তু সাদা ধোঁয়া সৃষ্টি করা হয়। এই সাদা ধোঁয়া কোনটা? সালফার ডাইঅক্সাইডের সাদা ধোঁয়া। ঠিক আছে, তো এই সালফার ডাইঅক্সাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করে এটা প্রতিরোধ করা সম্ভব। ভাই তোমরা কি তোমার ম্যালেরিয়া টিকার নামটা লিখছো? ম্যালেরিয়া টিকা মসকিউরিক্স আরটিএসএস। ওকে, থ্যাংক ইউ। অনেক কমেন্ট আসতেছে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছো সবার কিন্তু পড়া হয়ে যাচ্ছে একবার করে। ঠিক আছে, আর যারা কমেন্ট করতেছো না তাদের কিন্তু পড়া হচ্ছে না। কমেন্ট করে ফেলো সবাই। আর কিন্তু নাই ম্যালেরিয়া জ্বরের প্রকৃত কারণ। ওকে, এটা লাগবে না। ডাক্তার সিয়াম স্পেশাল সাজেশন এটা পড়ে ফেলবা। টপিক 14। ভাই দেখো আমরা ব্যাকটেরিয়া চলে আসবো। আচ্ছা, ব্যাকটেরিয়া আসার আগে তোমরা একটা কমেন্ট আমাকে জানিয়ে ফেলো, দেখি কার কেমন মনে আছে। ভাইয়া প্লাজমোডিয়ামে আমরা পড়ছিলাম 60টা প্রজাতি প্রাণী দেহে রোগ ছড়ায়, এর মধ্যে 4টা প্রজাতি হচ্ছে মানুষের দেহে রোগ ছড়ায়। মনে আছে? ভাইয়া বলো তো প্লাজমোডিয়াম, বাইব্যাক্স, বাইব্যাক্স দুইটা বল, এর সুপ্তিকাল কত ছিল? এটা একটা আমাকে কমেন্টে জানাবা। বাইব্যাক্স এর সুপ্তিকাল কত ছিল? ঠিক আছে, এটা একটা আমাকে কমেন্টে জানাবা। ভাইয়া ব্যাকটেরিয়া দেখো, ব্যাকটেরিয়া একটু লেস ইম্পর্টেন্ট, তারপর আমাদের পড়া লাগবে কারণ আমাদের সামনে রিভিউ এক্সাম আছে। রিভিউ এক্সামে ব্যাকটেরিয়া থেকে মাস্ট কোশ্চেন থাকবে, মাস্ট। ঠিক আছে, এজন্য একটু সবাই মনোযোগ দাও, খেয়াল করো। ব্যাকটেরিয়া প্রথমে আমাদের পড়তে হবে যে ব্যাকটেরিওলজির জনক কে। হ্যাঁ দেখো, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক। ঠিক আছে, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে কে বলো? লিউয়েনহুক। আর আধুনিক বললে ভাইয়া লুই পাস্তুর। দেখছো নামের মধ্যে একটা আধুনিক আধুনিক ব্যাপার আছে। তোমার নাম কি? তোমার বিজ্ঞানীর নাম কি বলে? লুই। ঠিক আছে, লুই মানে কি একটা আধুনিক ব্যাপার আছে না? তাহলে আধুনিক ব্যাকটেরিওলজি বললে লুই পাস্তুর, আর শুধু ব্যাকটেরিওলজি বললে লিউয়েনহুক। তাহলে দেখো সবাই কমেন্ট করে ফেলো আধুনিক নাম কার? লুই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কিছু কথা একটু পড়া লাগবে। দেখো বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়াটা কোনটা? এটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। এটা হচ্ছে বংশবৃদ্ধি করে কোন প্রক্রিয়ায়? দ্বিবিভাজন প্রক্রিয়ায়। ভাই দেখো তো এই যে ব্যাকটেরিয়া, এরা কি আদিকোষী নাকি প্রকৃতকোষী? এরা হচ্ছে কিন্তু আদিকোষী। জানো তো আদিকোষী মানে ইংলিশ কি? প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। ভাই এটা কিন্তু এভাবে কোশ্চেন আসবে, নিচের কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়? অপশন থাকবে ইউক্যারিওটিক। ভাই ইউক্যারিওটিক ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য না। ব্যাকটেরিয়া কি হবে? প্রোক্যারিওটিক বা আদিকোষী। আচ্ছা সবার মনে আছে ভাইরাস কি আণুবীক্ষণিক ছিল নাকি অতি আণুবীক্ষণিক ছিল? ভাইরাস কি ছিল বলো তো সবাই? অতি আণুবীক্ষণিক। ভাইয়া ব্যাকটেরিয়া হবে শুধু আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া কি হবে বলো ভাইয়া? নরমালি আণুবীক্ষণিক। ঠিক আছে, ব্যাকটেরিয়া হবে আণুবীক্ষণিক। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আর ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। ভাই দেখো ব্যাকটেরিয়া কি বললাম? আদিকোষী। ভাই আদিকোষী মানে রাইবোজোম কি 70S থাকবে না 80S থাকবে? কোনটা থাকবে? 70S থাকবে। তাহলে 70S। তাহলে আদিকোষীটাই রাইবোজোমের কি কি প্রকৃতির? 70S প্রকৃতির। ভাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান নাম বলো? পেপটাইডোগ্লাইক্যান। ভাই কঠিন টার্ম, একটু কঠিন লাগতে পারে, কঠিন লাগলে খাতা পাশে রাখবা, পড়ার সময় লিখে ফেলবা একবার করে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটা? পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপ্রোটিন। ঠিক আছে, এরপরে দেখো ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কিন্তু ভাই কোচিং এর পরীক্ষা আসবে। তাহলে কমেন্টে লিখে ফেলো ব্যাকটেরিয়া কত তাপমাত্রায় বাঁচে? -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। সবাই একটু কমেন্টে লিখে ফেলো। ঠিক আছে, সবাই একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও ভাইয়া পড়াটা এখানেই হয়ে যাচ্ছে। ভাই তাহলে সবাই একটু লিখো -17 থেকে 80। -17 থেকে 80। ভাই বলতো প্রকৃতির ঝাড়ুদার। ভাই প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কাকে? ব্যাকটেরিয়াকে। প্রকৃতির ঝাড়ুদার বলা হয় কাকে? বলো ব্যাকটেরিয়াকে। আর ব্যাকটেরিয়া কোষের যে ডিএনএ যে অঞ্চলটা ওটাকে বলে নিউক্লিয়য়েড। গোল করে রাখো, নিউক্লিয়য়েড কাকে বলে? ডিএনএ যেখানে অবস্থান করে ওটাকে কি বলে? নিউক্লিয়য়েড বলে। ঠিক আছে, এটা একটু আমরা জানবো। ভাইয়া খেয়াল করো, এই যে তুমি যে মুখ দিয়ে খাও, দেখো আজকে থেকে এই ইনফরমেশন জানার পরে তোমার দেখবা খাওয়া দাওয়া অফ হয়ে গেছে, খাইতে ইচ্ছা করতেছে না। দেখো তুমি যে মুখ দিয়ে খাও সেখানে কিন্তু 500 প্রজাতির ব্যাকটেরিয়া বসবাস করে।
ঠিক আছে, তুমি যে মুখ দিয়ে খাও সেই মুখেই কিন্তু কি 500 প্রজাতির ব্যাকটেরিয়া বসবাস করে। আলিম স্যারের বই ইনফরমেশন দেখছো। তাহলে আজকে থেকে কিন্তু খাওয়া দাওয়া দেখবা যে খাওয়া দাওয়ার সময় মনে পড়বে ভাইয়ার কথা। দেখো মানুষের অন্ত্রে ভাইয়া একটা ব্যাকটেরিয়া আছে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা আমাদের দেহে ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে বলো ইকোলাই আমাদের দেহে কোন ভিটামিন সরবরাহ করে, সবাই কমেন্টে লিখে ফেলো। ইকোলাই থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো। ইকোলাই থেকে কি পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, এটা একটু লিখে ফেলো। এরপরে দেখো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক তাপমাত্রা কত বলো ভাই? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং তুমি নরমালি জানো আমাদের মানুষের দেহের তাপমাত্রা থাকে হচ্ছে ভাই 36.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো মানুষের দেহে যেহেতু 36 ডিগ্রি সেলসিয়াস বা 37 এর মতো তাপমাত্রা থাকে, তাহলে বলো ব্যাকটেরিয়া কি সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। তাহলে এই জন্যই কিন্তু কি বলতো মানুষের মুখে 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এবং দেখো ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সহায়ক তাপমাত্রা কত বলো? 30 থেকে 45। ওকে, এরপরে দেখো ব্যাকটেরিয়া এবং আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে একটা পার্থক্য আছে। এখানে জাস্ট তোমার বৈশিষ্ট্যগুলো পড়া লাগবে, যে কোনো একটা পড়বো। দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কিন্তু আমরা সবাই জানি, পেপটাইড ও গ্লাইকেন। ভাই তোমরা কি জানো পেপটাইড ও গ্লাইকেন মানে কি? ভাই বলো তো, পেপটাইড মানে হচ্ছে প্রোটিন, আর গ্লাইকেন মানে কি? গ্লাইকেন মানে শর্করা, গ্লুকোজ থেকে আসছে গ্লাইকেন। তাহলে পেপটাইড ও গ্লাইকেন মানে কিন্তু ভাই প্রোটিন আর শর্করা। তোমরা অনেক আজব কোন মানে জিনিস ভেবে বসে থাকো না, ভাই এটা কি জিনিস। হ্যাঁ, পেপটাইড ও গ্লাইকেন মানে প্রোটিন, পেপটাইড মানে কি প্রোটিন, আর গ্লাইকেন মানে কি শর্করা। তাহলে দেখো এই যে অ্যাস্টার লিঙ্কড, কি বলতো মেমব্রেন লিপিডটা কেমন বলো? অ্যাস্টার লিঙ্কড। ঠিক আছে, এটা একটু পড়বো। ফরমাইল মিথিওনিন, এটা হচ্ছে কি ইনহিবিটর টিআরএনএ। তোমরা অনেকেই কোশ্চেন করছো ভাই এখান থেকে কি কোশ্চেন হতে পারে, নিচের কোনটা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়? কিভাবে কোশ্চেন করবে? দিয়ে দিবে মিথিওনিন। এই মিথিওনিন কি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য? না, ফরমাইল মিথিওনিন। ঠিক আছে, বলো তো আরএনএ পলিমারেজ ব্যাকটেরিয়া কয় ধরনের থাকে? এক ধরনের। ঠিক আছে, দিয়ে দিবে একাধিক। তাহলে এভাবে তোমার কোশ্চেন হতে পারে। তাহলে এটাই মনে রাখবা এভাবে, অন ফর্মাল ক্যাপ। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? অন ফর্মাল ক্যাপ। ভাইয়া অন ফর্মাল ক্যাপ দিয়ে মনে রাখবা। অন ফর্মাল ক্যাপ মানে হচ্ছে ভাইয়া, অন মানে হচ্ছে এক ধরনের এনজাইম, ফর্মাল মানে হচ্ছে ভাইয়া ফর দিয়ে হচ্ছে ফরমাইল, এম দিয়ে হচ্ছে মিথিওনিন। দেখো ফর্মাল মানে হচ্ছে ফরমাইল মিথিওনিন। হ্যাঁ, ক্যাপের সি দিয়ে হচ্ছে ক্লোরোফিল থাকে। দেখো ক্লোরোফিল, এই আর্কি ব্যাকটেরিয়া কিন্তু ক্লোরোফিল থাকে না। তাহলে দেখো ক্যাপের সি দিয়ে হচ্ছে ক্লোরোফিল, হ্যাঁ এতে হচ্ছে অ্যাস্টার লিংক, এতে হচ্ছে অ্যাস্টার লিংক। হ্যাঁ দেখো এখানে কিন্তু ইথাল লিংক। তাহলে এতে হচ্ছে অ্যাস্টার, হ্যাঁ পিতে হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন। তাহলে মনে রাখবো অন ফর্মাল ক্যাপ। তাহলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? অন ফর্মাল। সবাই কমেন্টে লিখে ফেলো অন ফর্মাল ক্যাপ মানে কি ভাইয়া? এক ধরনের এনজাইম, ফরমাইল মিথিওনিন, সি তে ক্লোরোফিল, এ তে অ্যাস্টার, পি তে হচ্ছে ভাই পেপটাইড ও গ্লাইকেন। ঠিক আছে, এটা একটু সবাই লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো অন ফর্মাল ক্যাপ। ব্যাস। এরপরে হচ্ছে টপিক 16। ভাই এটা একটু ইম্পর্টেন্ট আছে, কয়েকটা জিনিস একটু পড়তে হবে। খেয়াল করো, চেইন বা মালার মতো যে ব্যাকটেরিয়াটা নাম হচ্ছে ভাইয়া, দেখো তো চেইন বা মালার মতো বলে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ভাইয়া তোমরা কি জানো স্ট্রেপ্টো মানেই হচ্ছে চেইন, স্ট্রেপ্টোর অর্থই কি? চেইন। তাহলে স্ট্রেপ্টোকক্কাস কেমন হবে? চেইন বা মালার মতো। ভাই দেখো লেখা আছে স্টাফাইলোকক্কাস, এটা দেখতে কিসের মতো? আঙ্গুরের থোকার নেই। ভাই দেখো নামের মধ্যেই আছে স্টাফাইলো। ভাই ফাইলো মানে হচ্ছে ফল, মনে রাখবে এভাবে, স্টাফাইলো মানে ফল, ফাইলো মানে ফল। ফল কি ফল? আঙ্গুর ফল, আঙ্গুরের থোকার নেই। তাহলে এটা কিন্তু আসবে আঙ্গুরের থোকার নেই কোনটা? স্টাফাইলোকক্কাস। স্ট্রেপ্টো মানে হচ্ছে ভাই চেইন বা মালা। তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো স্টাফাইলো, ফল কি ফল? আঙ্গুরের থোকা। তাহলে আঙ্গুরের থোকার নেই কোনটা? এটা সবাই কমেন্ট করে ফেলো স্টাফাইলোকক্কাস। ঠিক আছে, এটা একটু জানা লাগবে ভাইয়া। এরপরে দেখো 3 নম্বরে আছে সর্পিল আকার হচ্ছে স্পাইরিলাম। দেখো সর্পিল আকার ইংলিশ কি? স্পাইরিলাম, এবং উদাহরণটাও কি? স্পাইরিলাম। ঠিক আছে, কমা আকৃতিটা মাঝে মাঝে কোচিং এ পরীক্ষায় দেয়। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? ভিব্রিও কলেরা। মনে রাখতে হবে কমা কলেরা, কমা কলেরা, ক ক কমা কলেরা। ঠিক আছে, কমা আকৃতির কি হবে? কলেরা। পারবো তো? কমা হবে কলেরা। ঠিক আছে, সর্পিল আকার হবে স্পাইরিলাম। ঠিক আছে, আঙ্গুরের থোকার নেই কোনটা হবে? স্টাফাইলোকক্কাস। ব্যাস এতটুকু জানলেই হবে। ভাই বলো তো তারকাকা, এই তারকাকে ইংলিশে কি বলে? স্টার বলে। এই যে বিভিন্ন ফিল্ম স্টার বা তারকা, তারকা মানে কি? স্টার, তাই না? তাহলে তারকাকার হবে হচ্ছে স্টেলা। স্টেলা দেখো নামের সাথে মিল রেখে, তারকা মানে হচ্ছে স্টার, তাহলে তারকাকার হবে হচ্ছে স্টেলা। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো ফ্লাজেলার উপস্থিতিতে চলে যাব।
তোমরা কি কমেন্টে লিখতেছো স্টাফাইলোকক্কাস? ওকে, ঠিক আছে, স্টাফাইলোকক্কাস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো ফ্লাজেলার উপস্থিতি। ফ্লাজেলার উপস্থিতি একটু খেয়াল করো। আমাদের এইখানে ভাইয়া যেটা নরমালি পড়া লাগবে তোমার হচ্ছে পেরিট্রাইকাস। দেখো পেরিট্রাইকাসটা পড়া লাগবে। পেরিট্রাইকাস হবে সালমোনেলা টাইফি। দেখো একটু খেয়াল করো, পেরিট্রাইকাস হবে, দেখো পেরি, মনে রাখবো পেরি পসেরা, দেখো সালমোনেলা টাইফি, এখানে দেখো পি আছে, পেরিট্রাইকাস সালমোনেলা টাইফি। ভাই তুমি কিন্তু জাস্ট পড়বা পেরিটাইফি। পেরিট্রাইকাসের উদাহরণ কি? সালমোনেলা টাইফি। ভাই এই একটা পড়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট, এই একটা তোমাকে জানাই লাগবে ভাই। তাহলে পেরিট্রাইকাস উদাহরণ হচ্ছে সালমোনেলা টাইফি, আর হচ্ছে কি ইকোলাই। ভাই মোনোট্রাইকাসটা মাঝে মাঝে কোচিং এর পরীক্ষা দেয়। এই যে একটু আগে বললাম কলেরা কমা আকৃতির, কলেরা কমা আকৃতির মোনোট্রাইকাস, ঠিক আছে? এই দুইটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট। তাহলে পেরিটাইফি, পেরিট্রাইকাস হবে সালমোনেলা টাইফি, মোনোট্রাইকাস হবে কি বলো ভাইয়া? ভিব্রিও কলেরা। হ্যাঁ, তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো তো কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? সবাই কমেন্টে লিখে ফেলো। স্টাফাইলো ফল, আঙ্গুরের ফল। ওকে, থ্যাংক ইউ। সৈকত আছে, চন্দ্রিমা, জারিন, তাসনিম, নওশিন, সেতু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো মোনোট্রাইকাসের উদাহরণ কি বললাম? কলেরা। আর হচ্ছে পেরিট্রাইকাস হচ্ছে টাইফি। পেরিট্রাইকাস সবাই কমেন্টে লিখে ফেলো পেরিটাইফি। ওকে, দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে ভাইয়া, গ্রাম নেগেটিভ। এটা লিখে রাখো 100% ম্যাট ভাই, কারণ এখান থেকে কোশ্চেন আসছে মেডিকেলে। নিচের কোনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নয়? 2017-18 সালে কোশ্চেন আসছে মেডিকেলে। তাহলে গ্রাম পজিটিভ অর গ্রাম নেগেটিভ, আমরা শুধু গ্রাম পজিটিভ মনে রাখবো, ঠিক আছে? এই যে ভাইয়া আমি একটু আগে বলছিলাম না, তুমি তোমার কিছু ফ্রেন্ডদেরকে মেনশন দিছিলা না, কিছু কিছু ইমার্জিং প্রকৃতির ফ্রেন্ড, মনে আছে? ইমার্জিং প্রকৃতি, ইমার্জিং মানে কি? যারা এক কোষকে থাকতে চায়, এক কোষক থেকে অন্য কোষকে চলে যায়, মনে আছে? চেঞ্জ দিয়ে পড়ছিলাম, ঠিক আছে? বলো, যখন এক কোষককে ছেড়ে অন্য কোষকে চলে যায় তখন তারা কষ্ট পায় না অনেক? দেখো এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ আমরা এভাবে মনে রাখবো। দেখো মনে রাখবো হচ্ছে 1 লাখ কষ্ট দিব, ঠিক আছে? এই ছন্দটা যখন আমি লিখি তখন তোমাদের সাইফুল ভাইয়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, দেখছো? দেখো সাইফুল ভাইয়া কোটি কোটি মেয়ের মনে কষ্ট দিয়ে যাচ্ছে এভাবে। তাহলে দেখো এখানে আমরা কি পড়বো? 1 লাখ কষ্ট দিব, সুন্দর করে পড়বা, 1 লাখ কষ্ট দিব। কি বলবো বলো? 1 লাখ কষ্ট দিব। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ। ভাই একটু বলে দেন 1 লাখ মানে কি? ভাই 1 মানে হচ্ছে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, ভাই লাখ মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কষ্ট ভাইয়া কস মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর এই স দিয়ে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। স দিয়ে দুইটা, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস। আর ডি তে ভাইয়া হচ্ছে ডিপথেরিয়া, ডিতে ডিপথেরিয়া, আর বতে হচ্ছে ব্যাসিলাস। বতে কি বলো? ব্যাসিলাস। আমাদের কিন্তু সবগুলোই পড়া হয়ে গেল। তাহলে সবাই কমেন্টে লিখছো তো সাইফুল ভাইয়া কি করে? 1 লাখ কষ্ট দিব। 1 মানে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, লাখ মানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, কস মানে ক্লস্ট্রিডিয়াম, স দিয়ে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ডি তে ডিপথেরিয়া, ভাইয়া বতে হচ্ছে ব্যাসিলাস। আচ্ছা, 1 লাখ কষ্ট, সবাই এটা লিখে ফেলো, 1 লাখ কষ্ট দিব, ঠিক আছে? কমেন্টে লিখে ফেলো 1 লাখ কষ্ট দিব। এই তোমরা কেউ ভুলেও সাইফুল ভাইকে মেনশন দিবা না, বুঝছো? ভাইয়া আবার যদি দেখে যে 1 লাখ কষ্ট দিব, ঠিক আছে, তাহলে আবার ও মনে কষ্ট পাবে। তাহলে দেখো 1 লাখ কষ্ট দিব, ঠিক আছে? মনে থাকবে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয়ে গেল। এরপরে দেখো টপিক 17 ব্যাকটেরিয়ার গঠন। ভাই আমরা অলরেডি পড়ছি কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ছিল? পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড আমরা পড়ছি। ভাই মাইক্রোপ্লাজমাতে কোনো জড় কোষ প্রাচীর নেই, জাস্ট একটু গোল করে রাখো। এরপরে যেটা আমাদের পড়া লাগবে, খেয়াল করো ভাইয়া, ফ্লাজেলা। ফ্লাজেলাটা একটু নিচে আছে। ফ্লাজেলা হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, যে ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করে কোনটা? ফ্লাজেলা। গোল করে রাখো, ব্যাকটেরিয়ার চলনে সহায়তা করা হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমার প্লাজমা মেমব্রেন আছে। বলো ব্যাকটেরিয়াতে কি কোনো মাইটোকন্ড্রিয়া আছে? না, ব্যাকটেরিয়াতে কিন্তু মাইটোকন্ড্রিয়াও নেই, ঠিক আছে? তাহলে সবাই কমেন্টে লিখে ফেলো ফ্লাজেলা কি করে? চলনে সাহায্য করে। ফ্লাজেলা কি করে? চলনে সাহায্য করে। ভাই দেখো তো মেসোজোম, মেসোজোমটা খুব ইম্পর্টেন্ট। মেসোজোমটা দেখবা কোচিং এর পরীক্ষা আসবে, যে মেসোজোম হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে। দেখো নাম দিয়ে বুঝতে পারবা। দেখো মেসোজোম, মেসোজোমের যে স আছে, স দিয়ে হচ্ছে শ্বসন, শ্বসনে সাহায্য করে। ভাই এটাই আসে যে শ্বসনে সাহায্য করে নিচের কোনটা? অ্যান্সার হচ্ছে মেসোজোম।
মেসোজোম, স আছে না, শ্বসন, শ্বসনে সাহায্য করে কোনটা, মেসোজোম। ঠিক আছে, এরপরে ভাই খেয়াল করি আমরা একটু নিচে যাব। দেখো তো এটা কিন্তু ভাই আমরা অলরেডি পড়ছি যে ব্যাকটেরিয়া যে ডিএনএ সমৃদ্ধ যে অঞ্চল, এই অঞ্চলটাকে ভাই বলে নিউক্লিয়য়েড। কি বলে, নিউক্লিয়য়েড। প্লাজমিডের বৈশিষ্ট্য ভাই মাঝে মাঝে আসবে, পাশে লিখে রাখো কোচিং এর পরীক্ষায় কিন্তু আসবে। আর এটা নরমালি আমরা জুওলজি তোমার হচ্ছে জুওলজিতে পড়বো আরো ভালো করে প্লাজমিডের বৈশিষ্ট্য। বলো তো ভাই প্লাজমিড হচ্ছে এখানে বৃত্তাকার ক্রোমোজোম। প্লাজমিড কি ক্রোমোজোম, বৃত্তাকার। এখানে এক দাও, রোমান চিহ্নে 1, এটা ভেক্টর হিসাবে কাজ করে, রোমান চিহ্নে 2। ভাই যেটা আমি পয়েন্ট আউট করতেছি এটা কিন্তু ভাই তুমি অপশনে পাবা যে নিচের কোনটা প্লাজমিডের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, বৃত্তাকার ক্রোমোজোম, ভেক্টর হিসাবে কাজ করে, স্বল্প সংখ্যক জিন না অধিক সংখ্যক জিন, স্বল্প সংখ্যক জিন, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, এটা রোমান চিহ্নে 4 দাও। ঠিক আছে, এই 4টা অপশন তোমাকে ভালো করে পড়তে হবে। ফার্স্ট অপশন অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক জিন থাকে ভাইয়া, এরপরে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, বৃত্তাকার ক্রোমোজোম এবং ভেক্টর হিসাবে কাজ করে। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখবা ভাইয়া। সবাই কমেন্টে লিখে ফেলো তো ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে। পদ্ধতিটার নাম কি ছিল, ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে বিভাজনে অংশ নেয়, কোষ বিভাজন করে, কোন পদ্ধতি, সেটা কি মাইটোসিস, মিয়োসিস নাকি দ্বি বিভাজন, কোনটা হবে কমেন্টে লিখে ফেলো। ব্যাকটেরিয়া জনন, দেখো খেয়াল করো এখানে আমাদের যেটা পড়তে হবে জননের মধ্যে আমরা চলে যাব। দেখো 3 প্রকার জনন আছে, অযৌন, অঙ্গজ আর যৌন। ঠিক আছে, অযৌন জননের প্রকারভেদগুলো পড়বো জাস্ট। আর দেখো অঙ্গজ হচ্ছে কি, কুড়িসৃষ্টি, মুকুলোদ্গম বা বাডি, সহজ কথাবার্তা আমরা সবাই জানি, দ্বিবিভাজন, খন্ডীকরণ। ঠিক আছে, জাস্ট আমরা কিন্তু এই হেডলাইনগুলো পড়বো যে অঙ্গজ আসবে কি, নিচের কোনটা অঙ্গজ জনন নয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে। তাহলে অঙ্গজ জনন কি কি আছে, কুড়িসৃষ্টি, মুকুলোদ্গম, দ্বিবিভাজন আর কি, খন্ডীভবন। আর যৌন জনন কি কি আছে ভাই, দেখো তো ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। ভাই এই দুইটা কিন্তু সংজ্ঞা আসে, এই দুইটার কিন্তু সংজ্ঞা আসবে। ঠিক আছে ভাই, সংজ্ঞাটা কোথায় একটু দেখাই দেন। দেখো সংজ্ঞাটা কিন্তু একটু নিচেই আছে, এই যে দেখো সংজ্ঞা। ট্রান্সফরমেশন কি জিনিস, ট্রান্সডাকশন, সংজ্ঞাটা কিন্তু ভাই কোশ্চেনের পরীক্ষা আসবে। ভাই ট্রান্সফরমেশন হচ্ছে পরিবেশ থেকে কোন ব্যাকটেরিয়ায় যদি রিকম্বিনেশন ঘটে, তোমার অত কথা জানার দরকার নাই। তুমি যদি কোশ্চেনের মধ্যে যে পরিবেশ থেকে ব্যাকটেরিয়া পাও, অ্যানসার হবে ট্রান্সফরমেশন। আর এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া পেলে অ্যানসার হবে ট্রান্সডাকশন। তাহলে ফরমেশন কি জিনিস, পরিবেশ থেকে ব্যাকটেরিয়া, ট্রান্সডাকশন হচ্ছে ভাই এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া। তাহলে একটা জিনিস, এই একটা জিনিস একটু কমেন্ট করে ফেলো, পরিবেশ থেকে ব্যাকটেরিয়া হলে ফরমেশন, ট্রান্সফরমেশন, এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া হলে ট্রান্সডাকশন। এই একটা জিনিস একটু কমেন্ট করে, কষ্ট করে কমেন্ট করে ফেলো। তাহলে পরিবেশ থেকে ব্যাকটেরিয়া হলে হবে ট্রান্সফরমেশন, আর এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়া হলে হবে ট্রান্সডাকশন। ভাই আমরা কিন্তু দেখতে দেখতে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আমাদের মেবি এটাই, আর হয়তোবা একটা দুইটা টপিক আছে, এবং সবাই একটু মনোযোগ দাও। এখানে যেটা পড়া লাগবে ভাই, দেখো তো ব্যাকটেরিয়ার উপকারিতার মধ্যে আমরা পড়বো যে এখানে কিছু প্রতিষেধক টিকা তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন ধরো ডিপিটি। আমরা সবাই জানি ডিপিটি মানে কি। ভাই বলতো ডিপিটি মানে হচ্ছে ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে ভাইয়া পারটাসিস, পি দিয়ে হচ্ছে পারটাসিস, আর তোমার টি দিয়ে হচ্ছে ভাই টিটেনাস। 3টা রোগের ভ্যাকসিন দেখো একটা ভ্যাকসিনের মধ্যে, এইজন্য এটাকে বলে ভাইয়া মিশ্র ভ্যাকসিন। কি বলা হয় বলো, মিশ্র ভ্যাকসিন। তোমাদের যখন জুওলজি পড়াবো 10ম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা, ওখানেও পড়াবো মিশ্র ভ্যাকসিন হচ্ছে ডিপিটি আর এমএমআর। এমএমআর মানে হচ্ছে ভাই মিজেলস, মামস, রুবেলা। ঠিক আছে, 3টা ভ্যাকসিন একসাথে, দেখো মিজেলস, মামস, রুবেলা, আর হচ্ছে কি বলো ডিপিটি। ঠিক আছে, ডিপথেরিয়া, পারটাসিস, টিটেনাস। ঠিক আছে, তাহলে ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার প্রভৃতি রোগের টিকা তৈরিতে ব্যাকটেরিয়া কাজ করে। ঠিক আছে, তাহলে ডিপিটি মানে তো সবাই জানলাম, মিশ্র ভ্যাকসিনের উদাহরণও শিখে ফেললাম, ডিপিটি আর এমএমআর। সবাই কমেন্টে লিখে ফেলো তো মিশ্র ভ্যাকসিন কি কি আছে, ডিপিটি আর কি বলো এমএমআর। দুইটা জিনিস কমেন্টে লিখে ফেলো। ভাইয়া ইকোলাই মনে আছে, ইকোলাই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। দ্যাট মিন্স বি12 হতে পারে, ফলিক অ্যাসিড হতে পারে, বায়োটিন। ঠিক আছে, বায়োটিন উৎপাদন করে, এগুলো কিন্তু সব ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে। আর কি ভিটামিন কে। ঠিক আছে, কোন কোন ভিটামিন উৎপাদন করে একটু পড়ে রাখবো। আর হচ্ছে ভাই আমরা একটু নিচে চলে যাব, খেয়াল করব এখানে আছে হচ্ছে কৃষি ক্ষেত্রে। ভাই মনে রাখবো নাইট্রোজেন সংবন্ধনে কারা কারা সাহায্য করে, এটা কিন্তু ডেইলি এক্সামে আসবে। নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে মনে রাখবো ক্যাপ। ক্যাপ মানে কি ভাইয়া, ক্যাপ মানে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, সি দিয়ে ক্লস্ট্রিডিয়াম, এতে অ্যাজোটোব্যাক্টর, পি দিয়ে সিউডোমোনাস। তাহলে সবাই কমেন্ট করে ফেলো ক্যাপ।
ক্যাপ কমেন্ট করো। নাইট্রোজেন সংবন্ধনে কোনটা কোনটা কাজ করে? ক্যাপ। ওকে, ডিপিটি এমএমআর পরিবেশ থেকে থ্যাংক ইউ। ভাইয়া রিভিউ এক্সাম অনেক হার্ড হবে? না বৃষ্টি, অনেক হার্ড হবে না, রিভিউ খুবই সহজ হবে। কিন্তু তোমরা কেন জানি একটু হার্ড করে ফেলো, ঠিক আছে? তোমরা দেখবা যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন থেকে অল্প অল্প করে পড়ালেখাটা শুরু করো। বিশেষ করে তোমাদের যে অধ্যায়ের অবজেক্টিভ গুলো আছে এগুলো একটু এখন থেকে পড়া শুরু করো। অধ্যায়ের অবজেক্টিভ থেকে ভাইয়া তুমি যদি ভুল করো না তাহলে তুমি কখনোই মার্ক উঠাইতে পারবা না, বুঝছো? যেমন হাজারের অনুশীলনী, তোমার অবজেক্টিভটা সুন্দর করে পড়তে হবে। তারপরে ধরো তোমার ইসাক স্যারের অধ্যায়ের যে অবজেক্টিভ অনুশীলনী, এটা যদি তুমি না পড়ো ভাইয়া, তুমি যদি শুধু অপশন মুখস্থ করে এখানে চলে আসো তাহলে তুমি এখানেও ভালো করতে পারবে না এবং তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাও তোমার প্রিপারেশনটা ফুলফিল হবে না। শুধু অপশন মুখস্থ করলে হবে না, তুমি অধ্যায়ের অবজেক্টিভটা অবশ্যই বুঝে পড়বা, অবশ্যই বুঝে পড়বা। বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটো তো অবশ্যই বুঝে পড়তে হবে, কারণ অপশন চেঞ্জ করে দেওয়া হবে। এজন্য তুমি অধ্যায়ের অবজেক্টিভ গুলো সুন্দর করে পড়ো, আমরা যেভাবে পড়াচ্ছি একটু পড়ো। আশা করি হার্ড হবে না, আশা করি তোমার জন্য হার্ড লাগবে না। হ্যাঁ, কোশ্চেন হার্ড হলেও তোমার জন্য হার্ড কিনা, মাঝে মাঝে দেখা যায় যে কোশ্চেন ইজি কিন্তু তোমার জন্য হার্ড লাগতেছে, তার মানে কি? তার মানে তোমার প্রিপারেশনে কিন্তু ল্যাকিংস আছে। তো এখন থেকে তুমি একটু একটু করে পড়া শুরু করো, ঠিক আছে? যাই হোক, তাহলে দেখো নাইট্রোজেন সংবন্ধনের ক্যাপ, সবাই কমেন্ট করতে থাকো। ক্যাপ মানে কি? ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর আর কি সিউডোমোনাস। ভাইয়া এরপরে তোমাকে কোশ্চেন করতে পারে, দেখো সিম জাতীয় উদ্ভিদের মূলে কোন তোমার ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম। নামটা কি বলো? রাইজোবিয়াম। এটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো। এরপরে দেখো নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, এটা আসতে পারে। নাইট্রিফাইন ব্যাকটেরিয়া কি কি আছে? দেখো নাইট্রিফাইন, তো নামের মধ্যে নাইট্রো কথাটা থাকবে, খেয়াল করো। নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর, খেয়াল করছো? তাহলে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া কিভাবে চিনবো? নামের মধ্যে কি থাকবে? নাইট্রো। নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টর। তাহলে দেখো নাইট্রোজেন সংবন্ধন করে হচ্ছে ক্যাপ আর রাইজোবিয়াম, আর নাইট্রিফাইন ব্যাকটেরিয়া নামের মধ্যে কি থাকবে? নাইট্রো থাকবে। ব্যাস এতটুকু একটু জানবো, ঠিক আছে? এতটুকু একটু জানলেই হবে। এরপরে দেখো ভাইয়া ব্যাসিলাস কি কি করে? ব্যাসিলাস কি কি করে ভাই, ওর নাম দিয়ে আমরা বুঝতে পারবো। ভাই দেখো তো ব্যাসিলাস, খেয়াল করো ব্যাসিলাসে সি আছে না? সি আই, মনে রাখবো সি দিয়ে মনে রাখবো চা, মনে রাখবো কি বলো? চা। আর মনে রাখবো চামড়া। তাহলে চামড়া শিল্পে কোন ব্যাকটেরিয়া? চামড়া শিল্পে হচ্ছে ব্যাসিলাস। চা, কফি, তামাক প্রক্রিয়াজাত করতেও কি বলো? ব্যাসিলাস। খেয়াল করো ব্যাসিলাসে কিন্তু দুইটাই ব্যবহার। এই যে ব্যাসিলাসে সি, সি দিয়ে দুইটা জিনিস, সি দিয়ে চা আর চামড়া। কমেন্টে লিখে ফেলো ব্যাসিলাসে সি দিয়ে কি কি? চা, চামড়া। কমেন্টে লিখো ব্যাসিলাসে সি দিয়ে কি কি? চা আর চামড়া। ব্যাস এতটুকু জানলেই হবে। এরপরে দেখো ভাইয়া পাট শিল্পে ক্লস্ট্রিডিয়াম। পাট শিল্পে কি বলো? ক্লস্ট্রিডিয়াম। হ্যাঁ, কোশ্চেন আসবে পাটের আঁশ ছাড়াতে কোন ব্যাকটেরিয়া? ক্লস্ট্রিডিয়াম। পাটের আঁশ ছাড়াতে কি বলো ভাইয়া? ক্লস্ট্রিডিয়াম। ভাইয়া এই ক্লস্ট্রিডিয়াম কিন্তু ভাইয়া আবার বিমান দুর্ঘটনায় এই ক্লস্ট্রিডিয়াম কিন্তু দায়ী থাকে, ঠিক আছে? তাহলে ক্লস্ট্রিডিয়ামের দুইটা ব্যবহার, ব্যাসিলাসের দুইটা ব্যবহার। আমি আবার বলি ব্যাসিলাস সি দিয়ে হচ্ছে চা, চামড়া, আর ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম দিয়ে হচ্ছে একটা হচ্ছে পাট শিল্প আর একটা হচ্ছে বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনা, ঠিক আছে? এটা একটু জাস্ট মাথায় রাখবো, পাট শিল্প আর বিমান দুর্ঘটনা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে? আচ্ছা ভাইয়া দেখো তো এইগুলো আমরা এমনিতেই পারবো। দেখো তো ভিনেগার, ভিনেগার তৈরিতে এই ভিনেগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিডিক অ্যাসিড। তাই দেখো অ্যাসিটোব্যাক্টর, অ্যাসিটোব্যাক্টর নামের সাথে মিল রেখে। হ্যাঁ বলতো ল্যাকটিক অ্যাসিড তৈরিতে ল্যাকটিসিডি, ল্যাকটিসিডি, ঠিক আছে? অ্যাসিটন তৈরিতে খেয়াল করো অ্যাসিটো কথাটা আছে, নামের মধ্যেই আছে, আমরা জাস্ট নাম দিয়ে বুঝতে পারবো। তাহলে এগুলো আমার পড়ার দরকার নেই, জাস্ট আমরা পড়বো ব্যাসিলাস সি দিয়ে দুইটা জিনিস, চা, চামড়া, আর ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাট শিল্পে আর কি বিমান দুর্ঘটনায়। ব্যাস এতটুকু জানলেই হবে। ভাই দেখো তো সিওএইচ পয়ঃবর্জ্য বা সিওএইচ পরিশোধন হচ্ছে জুবলিয়া র্যামিগেরা, জুবলিয়া র্যামিগেরা, ঠিক আছে? আর তেল অপসারণের মনে রাখবো পিএমএন। একটু আগে পড়ছি ক্যাপ, এখন পড়লাম পিএমএন, ঠিক আছে? পিএমএন মানে কি? পিএমএন মানে হচ্ছে ভাই সিউডোমোনাস, দেখো নোকার্ডিয়া, আর এমডি হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, ঠিক আছে? তেল অপসারণে, তেল অপসারণে কোনটা? পিএমএন, সিউডোমোনাস, মাইকোব্যাকটেরিয়া, নোকার্ডিয়া। ভাইয়া আমার এই যে নামগুলা বলতেছেন এই নামগুলো আমার মুখস্থ হয় না। হ্যাঁ, আমি হচ্ছে আপনার মতো, ঠিক আছে? এখন আমার মতো যাদের নাম মুখস্থ হবে না তারা কি করবা? শুধু পিএমএনটাই পড়বা। অপশন তো দিবে এভাবে, তেল অপসারণে কোনটা ভূমিকা রাখে না, ঠিক আছে? তুমি ওখানে যে মিলাবা পি দিয়ে কোনটা আছে, এম দিয়ে কোনটা আছে, এন দিয়ে কোনটা আছে, না মিললে সেটা হচ্ছে অপসারণের ভূমিকা রাখে না। পিএমএন এট লিস্ট এইটুকু মনে রাখো, পিএমএন তেল অপসারণের ভূমিকা রাখে কোনটা? পিএমএন, সিউডোমোনাস, মাইকোব্যাকটেরিয়া আর কি নোকার্ডিয়া, ঠিক আছে? এই তাহলে সবাই কমেন্ট করে ফেলো, সবাই কমেন্টে এটা লিখো, পাট শিল্পে আর বিমান দুর্ঘটনায় কোনটা কাজে লাগে?
পাট শিল্পে আর বিমান দুর্ঘটনায় কোনটা কাজে লাগে এটা কমেন্টে লিখে ফেলো। ভাইয়া দেখো তো ছোলা মাটিতে কিসের পরিমাণ বাড়ায়? ছোলা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এটা কিন্তু আসবে। কোন উদ্ভিদ মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়? অ্যানসার হচ্ছে ভাইয়া কি বলো? ছোলা। ছোলা হচ্ছে মাটিতে কিসের পরিমাণ বাড়ায় বলো? তোমার হচ্ছে নাইট্রোজেন। ছোলা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। এটা একটু পড়বো। হ্যাঁ দেখো তো মানুষের রোগ, এই যারা মানুষ, যারা আমার মতো মানুষ, তাদের ক্ষেত্রে যক্ষা হবে ভাইয়া মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আর তোমাদের যদি যক্ষা হয় ভাইয়া, দেখো তোমাদের যদি যক্ষা হয় তাহলে কিন্তু ভাইয়া কোন ব্যাকটেরিয়ার কারণে হবে জানো তো? দেখো তোমাদের যদি যক্ষা হয় তাহলে হবে বোভিস। দেখো তোমাদের যক্ষা হলে কিন্তু বোভিস ব্যাকটেরিয়ার কারণে, বুঝছো? আর আমার হবে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো গরু মহিষের যক্ষা এটা হচ্ছে বোভিস। ভুল করে রাখো, গরু মহিষের যক্ষা হচ্ছে বোভিস। ঠিক আছে? গরু মহিষের যক্ষার জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটা? বোভিস। ঠিক আছে? জাস্ট বোভিসটুকু পড়লেই হবে। আচ্ছা, এটা পড়লাম। দেখো আর মানুষের বললে কি হবে? মানুষের বললে হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ভাই এখানে একটা জিনিস খেয়াল করো, নাম দিয়ে অনেক কিছু পড়া হয়ে যাচ্ছে। খেয়াল করো তো, টাইফয়েড, টাইফি। ভাই বলো তো আমাশয় মানে কি? আমরা বলি না মাঝে মাঝে তার ডিসেন্ট্রি হইছে, ডিসেন্ট্রি, আমাশয়। তাহলে আমাশয় মানে হচ্ছে ভাই ডিসেন্ট্রি। খেয়াল করছো? তাহলে এই দুইটা কিন্তু নাম দিয়ে পড়া হয়ে গেল। ভাই দেখো তো ডিপথেরিয়া, ডিপথেরিয়া। দেখো কলেরা, কলেরা। দেখো নামের সাথে মিল আছে, মিল আছে। মেনিনজাইটিস, মেনিনজাইটিডিস। দেখো নিউমোনিয়া, নিউমোনিয়া। দেখো লেপ্রোসি, লেপ্রি। দেখো তোমরা এগুলো কিন্তু পড়া লাগতেছে না, তাহলে এগুলো কিন্তু আমি কমাই দিলাম। দেখছো? তাহলে এগুলো পড়া লাগছে, জাস্ট নাম দিয়ে বুঝতে পারবা। ভাইয়া দেখো অ্যানথ্রাক্স, অ্যানথ্রাসিস। দেখো নাম দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু ভাইয়া এটা তোমার মুখস্থ করতেই হবে। হুপিং কাশি। ভাই একটু আগে পড়ছি না ডিপিটি, ভ্যাকসিন, ডিপথেরিয়া, পার্টাসিস। এই যে সেই পার্টাসিস, হুপিং কাশি। তাহলে হুপিং কাশির জন্য যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে কি? পার্টাসিস। এটা তোমাকে মুখস্থ করাই লাগবে, পার্টাসিস। তাহলে হুপিং কাশি হচ্ছে পার্টাসিস, এটা মুখস্থ করা লাগবে। ভাইয়া দেখো গনোরিয়া কিন্তু এমনি বোঝা যাচ্ছে, গনোরিয়া, গনোরিয়া। কিন্তু সিফিলিসটা তোমাকে মুখস্থ করতে হবে ভাইয়া। দেখো তো ট্রিপোনিমা প্যালিডাম, ট্রিপোনিমা প্যালিডাম। ঠিক আছে? আর ক্লামাইডিয়াও তোমার এমনি হয়ে যাচ্ছে। ক্লামাইডিয়া দেখো নামের সাথে মিল আছে, ক্লামাইডিয়া। ঠিক আছে? তাহলে দেখো কি কি মুখস্থ করা লাগছে। হুপিং কাশিটা মুখস্থ রাখবা, সিফিলিসটা মুখস্থ রাখবা, আর ভাইয়া দেখো তো ধনুষ টঙ্কাটা মুখস্থ রাখতে হবে, ক্লস্ট্রিডিয়াম টিটেন এটা একটু মুখস্থ রাখতে হবে, আর যক্ষা। তাহলে দেখো চারটা মুখস্থ করলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি বলি প্রথম হচ্ছে ভাই যক্ষা কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা তোমরা সবাই জানেন। ভাই দেখো সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম। সিফিলিস কি হবে? ট্রিপোনিমা। এটা একটু কমেন্টে লিখে ফেলো তো, একবার লিখে ফেলো তাহলেই হয়ে যাবে। সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম। সিফিলিস, ট্রিপোনিমা প্যালিডাম। হুপিং কাশি হচ্ছে পার্টাসিস, হুপিং কাশি, পার্টাসিস। ব্যাস এতটুকু যদি ভাই মাথায় থাকে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে? আর তোমাদের যক্ষা হলে কি হবে এটাও লিখবা। তোমাদের যক্ষা হলে কি হবে? বোভিস। ঠিক আছে? ওকে, এটাও একটু কমেন্টে লিখে ফেলো। দেখো ভাই আমরা কিন্তু পড়ছিলাম ধানের হয় হচ্ছে টুংরো রোগ। ধানের কি হয়? টুংরো রোগ। আর ইনডিরেক্ট ইনসার্ট না, তোমাদের আমি ইনসার্ট করতে পারি বলো? তোমাদের আমি খুব ভালোবাসি। হ্যাঁ ইনসার্ট কর, আমি তোমাদের ইনসার্ট করি নাই। তোমরা যদি নিজেকে নিজেই মনে করো যে আমরাই হচ্ছে গরু মহিষ, তাহলে আমার কিছু করার নাই। দেখো উদ্ভিদের রোগ। ভাই দেখো তো গমের টুন্ডু রোগ। গমের হয় হচ্ছে, গোল করে রাখো, টুন্ডু। দেখছো নামটা কি সুন্দর, মুন্ডু না কিন্তু। গমের হয় হচ্ছে টুন্ডু। আর ধানের হয় ভাইয়া, ধানের কিন্তু হয় টুংরো। মনে আছে? ধানের ছিল টুংরো, গমের হচ্ছে ভাইয়া টুন্ডু। তাহলে গমের টুন্ডু রোগ। ভাই এখান থেকে একটা ম্যাথ কোশ্চেন আসছিল, লেবুর ক্যান্সার রোগের জন্য দায়ী কোনটা? এই সবাই আগে আমাকে বলো, লেবুতে কোন অ্যাসিড থাকে বলো তো? লেবুতে থাকে ভাইয়া সাইট্রিক অ্যাসিড। জানো তো লেবুতে কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। তাহলে বলো তো লেবু সাইট্রিক অ্যাসিড, তাই সাইট্রিক। এবং ওইবার মেডিকেলে যারা এটা পড়ে যায় তারা কি আর পারবে না? ধরো যার এই কোশ্চেনটা বাধে নাই সে কি ওটা ফাঁকা রেখে চলে আসবে? না, তোমাকে কমন সেন্স খাটাতে হবে। কমন সেন্স, এটা যার না বাজছে কিন্তু ওই কমন সেন্স খাটাইছে, যেভাবে ভাবছে যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তাহলে অপশনে তো সাইট্রিক আছে, তাহলে এটাই হবে। হ্যাঁ তোমাকে কিন্তু মেডিকেলে সব কোশ্চেন বাঁধানো আসলে সম্ভব না। কিছু কিছু কোশ্চেন এভাবে কমন সেন্স খাটায় অ্যানসার করে আসতে হবে। দেখো লেবুর ক্যান্সার সাইট্রিক। ভাই বলো তো ধান, এই ধানের বৈজ্ঞানিক নাম কি রে? অরাইজা স্যাটিভা, আমরা সবাই জানি। তাহলে দেখো ধানের যে পাতা ধসা রোগ, অরাইজি, জ্যান্থোমোনাস অরাইজি, দেখো মিল আছে। তাহলে ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা স্যাটিভা। তাহলে কি ধানে কি হবে? অরাইজি। লেবু সাইট্রিক। পারবো তো? আচ্ছা এই দুটো আসলে তো ইজিলি পারা যাবে। ভাই দেখো তো টমেটোরও কি রোগ হয়? ক্যান্সার। তাহলে ক্যান্সার রোগ হয় হচ্ছে লেবু, টমেটো। লেবু আর টমেটো। ভাই বলো তো তামাক, তামাকের ইংলিশ কি আমরা কিভাবে বলি? টোবাকো।
বলি না তামাক, টোবাকো, বলি না টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে দেখো তামাকে কি থাকবে, টাবাকি, ঠিক আছে। তাহলে এইটুকু একটু সুন্দর করে করব, জাস্ট মিলায় মিলায় করব। ও আবার বের হয়ে গেছি, নেটের সমস্যা। আচ্ছা তাহলে সবাই কমেন্ট করে ফেলো তো, লেবুতে, লেবুর ক্যান্টার কি থাকবে, সাইট্রিক। সবাই কমেন্ট করো লেবু সাইট্রিক, লেবু কি হবে, সাইট্রিক। আচ্ছা আমি বলছিলাম দেখো তো মনে আছে কিনা, ভাইয়া বলছিল বিমান দুর্ঘটনায় ক্লস্ট্রিডিয়াম, বিমান দুর্ঘটনায় ক্লস্ট্রিডিয়াম, আর কি পাটের আশ্রাতেও ক্লস্ট্রিডিয়াম, মনে আছে তো। আচ্ছা এটা একটু জাস্ট আমি দেখাই দিলাম। টপিক 21 দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ধান গাছের ব্লাইট রোগ আমরা বললাম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজি। এটা আমরা অলরেডি বলছি ফলন 60% পর্যন্ত কমে যেতে পারে। আর হচ্ছে দেখো তো কলেরা, আমাদের এটাই হচ্ছে লাস্ট টপিক, লাস্ট টপিক। ওকে আমরা দেখতে দেখতে শেষে চলে আসছি। কলেরা ভাইয়া, যাদের কলেরা হবে, কলেরা হলে কি হয় বলো তো ভাইয়া, কলেরা হলে হচ্ছে বাথরুমে যাইতে যাইতে অবস্থা খারাপ, তাই না, বাথরুমে বসে থাকতে হয়। তাহলে কলেরা হলে ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া দেহ থেকে পানি বের হয়ে যায়, প্রচুর পানি বের হয়ে যায়। তাহলে বলো তো কলেরা যদি হয় তুমি স্যালাইন খাবা, স্যালাইন, ওআরএস স্যালাইন, মানে কি ওরাল রিহাইড্রেশন স্যালাইন খেতে হবে, তাই না ভাইয়া। তোমার যদি দেহ থেকে পানি বের হয়ে যায় তাহলে দেখবা দেহ ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর ঠান্ডা, মানে তাপমাত্রাটা কমে যায়। খেয়াল করো যে তোমার যদি কলেরা হয় লক্ষণ হচ্ছে রক্তচাপ, তাপমাত্রা কমে যাবে। তাপমাত্রা দেখো 95 থেকে 96, মানুষের যে নরমাল টেম্পারেচার ওটার থেকেও কমে যায়। মানুষের নরমাল টেম্পারেচার কত, 98.4, তাই না। তাহলে 95 থেকে 96 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। মাংসপেশির ক্র্যাম্প হবে, সংকোচন হবে, ডায়রিয়া। হ্যাঁ এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ বলো তো আমরা পড়ছিলাম মনে আছে, ক ক ক ক মানে কি, কলেরা কমা আকৃতি, মনে আছে তো, কলেরা কি হবে, কমা আকৃতি। তাহলে কমা আকৃতি হচ্ছে কলেরা, এটা আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে ভাইয়া এই যে তাপমাত্রা কমে যাওয়া, এটা হচ্ছে লক্ষণ, ঠিক আছে। আর হচ্ছে কত তাপমাত্রা হয়, 95 থেকে 96। ভাইয়া ডিহাইড্রেশন মানে জানো তো, হাইড্রেশন মানে কি, হাইড্রেশন মানে পানি যোগ করা, আর ডিহাইড্রেশন মানে কি পানি চলে যাওয়া। ডিহাইড্রেশন হলে প্রচন্ড পিপাসা লাগবে, ঠিক আছে। দেখো পাতলা পায়খানা, বমি শুরু হয়, পরপর কি খাবার স্যালাইন দিতে হবে, হ্যাঁ ওআরএস স্যালাইন, ওরাল রিহাইড্রেশন স্যালাইন দিতে হবে, ডাবের পানি খাওয়াতে হবে। ভাইয়া দেখো এটা কেমিস্ট্রিতে তোমরা পড়বা, হ্যাঁ কেমিস্ট্রির রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে তোমাদের পড়া হয়ে গেছে। ওখানে কিন্তু মাস্টার বুকের মধ্যেও ছিল যে আইভি স্যালাইন, আইভি স্যালাইনের পিএইচ কত একটু মনে করে দেখো তো, 7.3 থেকে 7.5, ওখানেও কিন্তু ছিল রাসায়নিক পরিবর্তনের মধ্যে। আইভি স্যালাইনের পিএইচ কত, 7.3 থেকে 7.5। ভাই কলেরা হলে যে ভ্যাকসিনটার নাম হচ্ছে কি, ডুকোরাল, ডুকোরাল ভ্যাকসিনটার নাম কি বলো, ডুকোরাল ভ্যাকসিন। এই ম্যালেরিয়ার ভ্যাকসিনের নাম কি ছিল, কমেন্ট করো। ম্যালেরিয়ার ভ্যাকসিন, দেখি কেমন মনে আছে ম্যালেরিয়ার ভ্যাকসিন। ভাই আমাদের পড়া কিন্তু শেষ, আমি জাস্ট 3-4টা কমেন্ট পুরাটা পড়ে, কমেন্টে সবার নাম পড়ে আমরা কিন্তু অধ্যায়টা শেষ করে দিব। সবাই আগে বলো ম্যালেরিয়ার ভ্যাকসিনের নাম কি ছিল। ওকে এখনো কিন্তু আমাদের প্রায় 113 জন ক্লাস করতেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা অনেক বড় আমি ইচ্ছা করে নিছি, কারণ আসলে এই অধ্যায়টা সবার সমস্যা থাকে, তো এই জন্যই ভাবছি যে আমি অধ্যায়টা পুরোটা পড়াবো। এবং তুমি খেয়াল করে দেখো আমি কিন্তু একটা কোনো যে ইম্পর্টেন্ট জিনিস বাদ দেইনি, সবই পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। মসকিউরিস আরডিএসএস, ওকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট এখনো করতেছো। রহিমা আক্তার সেতু, নিহা কমেন্ট করছে, অর্পণ পাল, ফাতেমা আহানা ফিশকিয়া, সুমনা ইয়াসমিন, তাবিয়া বিল্লাহ, নুসরাত জাহান জয়তী, তাবাসসুম মাহিন মিম, জগন্নাথ মন্ডল, মৃত্তিকা বিশ্বাস, মুজাহিদুল ইসলাম তরিকুল, লুৎফুন নাহার তিশা, জসিন্তা জিনিয়া, স্নিগ্ধা সাফা, প্রেমা মন্ডল। ওকে সবাইকে থ্যাংক ইউ। অর্নি রয়, কে তানভীর হোসাইন, সবার কমেন্ট কিন্তু আমি পড়ে দিয়েছি। আচ্ছা আরেকটা কমেন্ট আমাকে একটু সবাই জানিয়ে ফেলো তো ভাইয়া, বলো তো আমরা ভাইরাস থেকে একটা কমেন্ট নিই সবার। তোমরা আমাকে বলবা ভাইয়া বলো তো তোমার দণ্ডাকৃতির ভাইরাস কি কি ছিল, আমরা কি দিয়ে পড়ছিলাম, দণ্ডাকৃতির ভাইরাসটা আমাকে একটু সবাই বলে ফেলো। দণ্ডাকৃতির ভাইরাস, ঠিক আছে। শুভেচ্ছা বিশ্বাস, চন্দ্রিমা মন্ডল, এখনো কমেন্ট আসতেছে। এক দণ্ডাকৃতির ভাইরাস বলছি, ব্যাকটেরিয়া ফাইনাল কমেন্ট করতেছো। ম্যাট, এই তো ফুয়াদ, ফুয়াদের কমেন্ট পেয়েছি। ফুয়াদ অনলাইন ক্লাস করেই ফোনটা অফলাইনে রেখেই কোথায় চলে যাবা, পড়ার টেবিলে, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা যারা ক্লাসের সাথে ছিলা সবাইকে, সবাই ক্লাসের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া পড়াশোনাটা চালায় যাও, দিন শেষে কিন্তু ভাইয়া হতাশ হওয়া যাবে না। আমি শুধু 3 মাসে একটা কথাই বলবো যে তুমি হতাশ হবে না কখনোই। তোমার পরীক্ষা খারাপ হচ্ছে ঠিক আছে, তুমি আরো চেষ্টা করবা,
আজকে তুমি 5 ঘন্টা পড়ছো, তুমি কালকে 6 ঘন্টা পড়ো। ভাই আমি আজকে 12 ঘন্টা পড়ছি, কালকে যে তুমি 13 ঘন্টা পড়ার চেষ্টা করো। তোমার চেষ্টাটা থাকবে সবসময় বেশি বেশি পড়বো, এবং আল্লাহ তাআলা কিন্তু কখনো পরিশ্রমের ফলটা কিন্তু সবসময় দেয়। পরিশ্রমীকে আল্লাহ তাআলা কখনো নিরাশ করে না। তুমি একটা না একটা সময় যে অবশ্যই ফল পাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সামনে আবার দেখা হবে অফলাইন বা অনলাইনে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ফিস দিলাম ভাই।